হাউ কলম কোথায়? হায় হায়, ওমা দাঁড়াও, ওয়েট। কিরে ভাই, লিখবো কি দিয়ে? এ কি, আয় হায়, পকেটে করে নিয়ে গেছি নাকি আমার রুমে? কি একটা জ্বালা না। আরে ভাই, কলম কই? এই এই দাঁড়াও, ওয়েট। এটা দিয়ে তো আমি লিখি না, এটা না, আরো একটা আছে, ওইটা কই? এটা কোনো কথা? দাঁড়াও তো গাইজ, একটা মিনিট, আমি একটু কলমটা নিয়েছি, রুমে নিয়ে গেছি দেখি। কি একটা জ্বালা। আরে ভাই, পাচ্ছি না তো। স্যার, পাচ্ছি না কিন্তু। আরে ভাই, জীবন একটা বেদনা গাইস, ওটাকে পাচ্ছি না, বুঝছো? আজকে আমার একটা অপ্রিয় কলম দিয়ে লেখা লাগবে। হোয়াট ইজ স্যাড পার্ট অফ লাইফ। ইটস ওকে, জীবনে আসলে সকল পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটাই একটা কি বলে চ্যালেঞ্জ। কি অবস্থা গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দোয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে আজকে আরো একটা লেকচারে স্বাগতম। আমাদের পর্যায়বৃত্ত গতির 9 নম্বর লেকচার আজকে, এবং হোপফুলি আর একটা ক্লাস হয়ে গেলে দেখবা আমাদের একাডেমিকের যে পার্ট মানে এইচএসসির যে পার্ট সেটা আসলে কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরের ক্লাস হচ্ছে আমরা অ্যাডমিশনের কিছু অ্যাডিশনাল টপিক শিখবো, তাইলেই চ্যাপ্টার শেষ। ঠিক আছে, সো নেক্সট উইকের মাঝামাঝি আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আমরা শুরু করে দিচ্ছি তরঙ্গ। ওকে, সো যারা ক্লাসে জয়েন করছেন, ডু লেট মি নো ইজ এভরিথিং ক্লিয়ার অর নট। আজকে দুপুরের ক্লাসে একটু সমস্যা হয়েছিল, তখন হচ্ছে হালকা বাফারিং আসতেছিল, আমাকে একটু জানাও কোনো রকম সমস্যা তোমরা ফেস করতেছো কিনা। আমি তাও এখানে একটু ওপেন করেই রাখি, কারণ বলা যায় না ভাই, দুপুরের ক্লাস আমি 1.5 ঘন্টা ক্লাস নিছি, ঠিক আছে? 1.5 ঘন্টা পর যাই আমি দেখি রিভিশন ব্যাচে যে ক্লাস পুরাটা বেজে গেছে, পুরা ক্লাসটাই ক্যান্সেল, আবার নেওয়া লাগবে। যাই হোক গাইজ, আপনারা একটু আমাকে জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, থাকলে আমরা পড়া শুরু করে দিব। আজকার দেরি করা যাবে না, পড়া অনেক বেশি, সময় অনেক কম, সময়কে কাজে লাগিয়ে পড়াশোনা করতে হবে। আমি জানি আপনাদের কলেজে পরীক্ষা নিয়ে সবাই প্যারা আছেন, সমস্যা নাই, যদি ঠিকঠাক পড়াশোনা করে থাকেন, যে সাজেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি প্রপারলি কাজে লাগান, যে ওয়ান শট ক্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি করেন, দেখবেন কলেজ পরীক্ষায় একদম উড়াল দিছেন ফিজিক্সে। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক আছে। তাহলে দেরি না করে আমরা শুরু করে দিব হচ্ছে ক্লাস। আমার ফোনটা একটু চার্জে লাগাই দিলাম। ওকে, চলো আসো শুরু। ভাইয়া কি পড়বো আজকে? আমরা অবশ্যই সরল দোলক নিয়ে পড়াশোনা করতেছিলাম, তো সরল দোলকই পড়বো। যারা ভুলে গেছো জাতির উদ্দেশ্যে আর একটা বার, ভাইয়া আমার সরল দোলক কিছুই মনে নাই, কোনো সমস্যা নাই, মনে করাই দিচ্ছি। দেখেন সরল দোলকের ব্যাপার কি ছিল, এখানে একটা ঝুলন বিন্দু থেকে আমরা কি করতাম বলতো, সরল দোলককে ঝুলাই দিতাম। ভাইয়া কেমন ছিল সরল দোলক? এই যেরকম, ওকে, এই ওকে, এখান থাকতো কি, এখান থাকতো একটা বব, ওকে, একটা বস্তু আর কি, যেটা সরল দোলকের মধ্যে ঝুলবে। আচ্ছা, সরল দোলকের পর্যায়কালের ফর্মুলা কি ছিল যদি তোমাদের মনে থাকে? সরল দোলকের পর্যায়কালের ফর্মুলা ছিল t is equals to 2 pi root over l divided by g। এখানে এলটা কি ছিল? এল ছিল হচ্ছে সরল দোলকের ইফেক্টিভ লেন্থ বা কার্যকরী দৈর্ঘ্য। ওকে, এতটুকু তো মনে আছে। কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তন হলে কিভাবে দোলনকাল পরিবর্তিত হইতো, গ্র্যাভিটি পরিবর্তন হলে কিভাবে দোলনকাল পরিবর্তিত হইতো, সব কিছুই আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছি। আজকে হচ্ছে আরেকটু অ্যাডভান্সড পড়াশোনা, আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এই যে কার্যকরী দৈর্ঘ্য, এটা আমরা কেমনে মেজার করতাম? এটা মেজার করতাম হচ্ছে, মনে আছে কিনা, ঝুলন বিন্দু থেকে ববের ভরকেন্দ্র পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটা ছিল হচ্ছে ইফেক্টিভ লেন্থ বা কার্যকর দৈর্ঘ্য। তাহলে যদি কার্যকর দৈর্ঘ্যের ছবি আঁকতে চাই, সেটা হবে এই যে এতটুকু, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ইফেক্টিভ লেন্থ বা কার্যকর দৈর্ঘ্য। ওকে,
সো এখন এই যে বস্তুটা, যে ববটা আছে, এটা তো বিভিন্ন শেপের হইতে পারে, সবসময় যে গোলাকার হবে এমন না। গোলাকার হওয়াটাই মোস্ট কমন কেস, বাট সবসময় যে গোলাকার হবে এমন কিন্তু না। এটা গোলাকার হইতে পারে, ত্রিভুজ আকৃতির হইতে পারে, সিলিন্ড্রিক্যাল হইতে পারে, গোলকের ভিতরে পানি থাকতে পারে, সিলিন্ডারের ভিতরেও পানি থাকতে পারে, বিভিন্ন রকমের হইতে পারে। এবং এই ববের পরিবর্তনের জন্য কার্যকর দৈর্ঘ্য কিভাবে মেজার করবা যদি কখনো চলে আসে, সেটা হচ্ছে আজকে শিখাই দিব। তাহলে আসেন বিভিন্ন টাইপের ববের জন্য আমরা কি দেখব, কার্যকর দৈর্ঘ্য দেখব। ওকে, এবং কার্যকর দৈর্ঘ্য কেন দেখতেছি, কারণ কার্যকর দৈর্ঘ্য যদি চেঞ্জ হয় তাইলে কিন্তু পর্যায়কাল চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে প্রথমে আসেন গোলাকার বব। কার জন্য? গোলাকার বব, এটা আমরা পড়েছিলাম। ওকে, গোলাকার ববের জন্য। আচ্ছা, কোয়েশ্চনে কি বলছে? বলছে এরকম কিছু একটা, আমাদের কাছে এখান থেকে একটা সরল দোলক ঝুলাই দেওয়া হয়েছে, এখানে আসতে হচ্ছে একটা গোলাকার বব। তাহলে বলেন তো এখানে আমার কার্যকর দৈর্ঘ্য কত হবে? এতটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য, দেখো এগুলো সব আমরা পড়ছি, তাও আর একটা বার। এতটুকু হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর কার্যকর দৈর্ঘ্য কোনটা বলো তো? কার্যকর দৈর্ঘ্য হচ্ছে এই যে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, ভাই এইটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। বলতো একটা গোলাকার ববের জন্য কার্যকর দৈর্ঘ্য কত হবে? এল হবে হচ্ছে স্মল এল প্লাস আর। ঠিক আছে, এইটা হবে হচ্ছে একটা সুষম গোলাকার ববের জন্য কার্যকর দৈর্ঘ্য। ক্লিয়ার? তাহলে এখানে এলটা কি? এলটা হচ্ছে সুতার দৈর্ঘ্য, আরটা কি? আর হচ্ছে ববটার ব্যাসার্ধ। এখন এই ববের মধ্যে যদি পানি থাকে, মনে আছে আগের দিন দেখছিলাম ওই যে একটা পানি ভর্তি বব, সেখান থেকে ফোটায় ফোটায় পানি পড়তেছে। ধরো এটার মধ্যে পানি আছে, লেটস সাপোজ এই ববের মধ্যে কি আছে? পানি আছে। ঠিক আছে, পানি কতটুকু জায়গা জুড়ে আছে? ধরো পুরা বব জুড়ে পানি নাই। যদি পুরা বব জুড়ে পানি থাকতো তাহলে তো আমার ভরকেন্দ্র মাঝখানেই থাকবে। ধরো তোমাকে বলছে পুরো বব জুড়ে পানি, ওকে, পুরোটা পানি দ্বারা পরিপূর্ণ। ঠিক আছে, যদি এমন হয় যে না পুরোটার মধ্যেই পানি আছে, তার মানে আমার এই বব জুড়ে পুরোটা জুড়েই কি আছে? পানি আছে। ওকে, সেক্ষেত্রে ভরকেন্দ্র কোথায় থাকবে? ভরকেন্দ্র মাঝখানেই থাকবে। যদি পুরোটা জুড়ে পানি থাকে, ভরকেন্দ্র তো আর সরবে না, মাঝেই থাকবে। তাহলে আমার কার্যকর দৈর্ঘ্য কত হবে? কার্যকর দৈর্ঘ্য এখনো আগেরটাই হবে, এতটুকু হচ্ছে ব্যাসার্ধ। ওকে, এতটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য, এটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, এটা হবে এল প্লাস আর। ঠিক আছে, যদি পুরাটা জুড়ে পানি থাকে, যদি এমন হয় যে না পুরাটা জুড়ে পানি নাই, কি পুরাটা জুড়ে পানি নাই, কিছু অংশ জুড়ে পানি আছে, কি আছে? কিছু অংশ জুড়ে পানি। ঠিক আছে, কিছু অংশ জুড়ে পানি যদি এমন হয়, সেক্ষেত্রে কার্যকর দৈর্ঘ্য বাড়বে না কমবে? কার্যকর দৈর্ঘ্য বাড়বে। মনে থাকে জানো, যদি কিছুটা জুড়ে পানি থাকে অবশ্যই কার্যকর দৈর্ঘ্য বাড়বে। কেন ভাইয়া, কেন কার্যকর দৈর্ঘ্য বাড়বে? থিঙ্ক, এখানে আছে কি বব, পানি আছে কতটুকু জায়গা জুড়ে? পানি আছে এতটুকু জায়গা জুড়ে, এতটুকু, উপরের টুকুতে পাইনি, উপরের টুকুতে পাইনি। আগে পুরোটা জুড়ে পানি ছিল, সব জায়গায় পানি ছিল। এখন এই নিচের অংশটুকুতে পানি আছে, উপরের টুকুতে পানি নেই। এখন ভরকেন্দ্র কোথায় আসবে? আয় হায়, কি সরি, এখন ভরকেন্দ্র কোথায় আসবে বলো তো? এখন ভরকেন্দ্র মাঝখানের তুলনায় হালকা একটু নিচে নেমে আসবে। আগে তো ভরকেন্দ্র একদম মাঝখানে ছিল, যখন পানি ছাড়া ছিল তখনও মাঝখানে ছিল, যখন পানি দ্বারা পরিপূর্ণ ছিল তখনও মাঝখানে ছিল। এখন পানি আছে বাট পুরাটা জুড়ে নাই, ধরো অর্ধেক জুড়ে পানি আছে, সেক্ষেত্রে ভরকেন্দ্র কিছুটা নিচে নেমে আসবে। ঠিক আছে, এবং এইবার যে কার্যকর দৈর্ঘ্যটা হবে মাথায় রাখো, এইবারের যে কার্যকর দৈর্ঘ্য সেটা হবে গ্রেটার দেন এল প্লাস আর। ঠিক আছে, মনে থাকে যেন। এবং কার্যকর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, যেহেতু বৃদ্ধি পাইছে, আগে ছিল এল প্লাস আর, এখন কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া হয়েছে কি গ্রেটার দেন এল প্লাস আর। কতটুকু বাড়বে সেটা আসলে প্রপার মেজারমেন্ট ছাড়া বলা সম্ভব না গোলাকার ববের জন্য। যেহেতু কার্যকর দৈর্ঘ্য বাড়তেছে, সেক্ষেত্রে পর্যায়কাল কি হবে? পর্যায়কাল কিন্তু বৃদ্ধি পাবে। তার মানে এই কেসটায় পর্যায়কাল কি হবে? পর্যায়কাল বৃদ্ধি পাবে আগের দুইটার তুলনায়। এখানে পর্যায়কাল যা, এখানে পর্যায়কাল যা, এখানে তার তুলনায় বেশি, কারণ এখানে কার্যকর দৈর্ঘ্যটা বেশি। ওকে, পর্যায়কাল বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? একদম সহজ। এখন ধরো গোলাকার বব তো সব জায়গাতেই থাকে, গোলাকার না হয়ে যদি ত্রিভুজাকৃতির বব হয়, কেমন? ত্রিভুজাকৃতির বব, যদি কখনো ত্রিভুজাকৃতির বব আসে, ওকে, ত্রিভুজাকৃতির বব, সেক্ষেত্রে একটাই আসবে, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আসলে কোনটা আসবে? শুধুমাত্র সমবাহু ত্রিভুজ আসবে, অন্য কোনোটা আসবে না। ঠিক আছে, আচ্ছা ভাই যদি সমবাহু ত্রিভুজ আসে তখন আমি কি করব? প্রথমে তুমি আঁকো, এই হচ্ছে আমাদের সরল দোলক। ওকে, এবার ববটা কিরকম? ববটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তার মানে এই এই এবং এই একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ওকে, বলতো সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র কোথায় থাকে? সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র থাকে এই যেখানে। ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে তিনটা মধ্যমার ছেদবিন্দু।
ত্রিভুজের তিনটা মধ্যমা যেই জায়গাতে ছেদ করে সেটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে এবার বলো তো কার্যকর দৈর্ঘ্য কোথায় থাকবে বা কতটুকু হবে? কার্যকর দৈর্ঘ্য হবে হচ্ছে এতটুকু, এইটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ ক্যাপিটাল এল। ওকে, তার মধ্যে এতটুকু কি? এতটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য স্মল এল। আমার কোন লেন্থটা লাগবে? আমার লাগবে হচ্ছে এতটুকু। কতটুকু লাগবে? আমার দরকার এইটা। এইটা যদি সামহাও বের করে ফেলতে পারি, ধরো এটা এক্স, তাহলে আমি কার্যকর দৈর্ঘ্য পেয়ে যাব। কার্যকর দৈর্ঘ্য হবে হচ্ছে এল প্লাস এক্স। ঠিক আছে, এখন এই এক্স এর মান আমি কেমনে বের করব ভাইয়া? হালকা একটু জ্যামিতি লাগবে, এতটুকু জ্যামিতি আই গেস তোমরা পারো। যদি মনে না থাকে, যারা ভুলে গেছেন তাদের জন্য আরেকটা বার, যাই হোক তোমাদের আসলে এগুলো জানাতে আমার জীবনটা চলে গেল। ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমবাহু ত্রিভুজের মধ্যমা কি করে বলো তো? বিপরীত বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এতটুকু তো জানি। একটা সমবাহু ত্রিভুজের মধ্যমা কি করে? বিপরীত বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমি যদি বলি ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, ঠিক আছে, এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, কি হবে? এতটুকু হবে হচ্ছে a/2, কারণ মধ্যমা বিপরীত বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। টোটালটা a, এই পাশেরটুকু হাফ, মানে a/2, এবং এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাকে বলেন তো এই টোটাল বাহুর দৈর্ঘ্য কত? কোনটা? ধরো এটা a এবং এটা হচ্ছে d। এডি সমান কত হবে বলো তো? কোনটা অ্যাপ্লাই করবা বলো তো? পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবা। যদি এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, এটা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে লম্ব। লম্ব কি হবে? রুট ওভার অতিভুজ স্কোয়ার্ড মাইনাস ভূমি স্কোয়ার্ড। তার মানে এডি হবে হচ্ছে রুট ওভার, লেখো, রুট ওভার এ স্কোয়ার্ড মাইনাস এ স্কোয়ার্ড বাই 4, মানে হচ্ছে রুট 3/2 ইন্টু এ। ঠিক আছে, এইটা হচ্ছে এডির দৈর্ঘ্য, মানে টোটাল মধ্যমার দৈর্ঘ্য। বাট আমার তো টোটাল মধ্যমার দৈর্ঘ্য লাগবে না, আমার লাগবে হচ্ছে শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। কতটুকু লাগবে? শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। ভাই ভরকেন্দ্র কোথায় আছে? লেটস সাপোজ ভরকেন্দ্র এখানে আছে এবং এটা হচ্ছে ও, এটা আমাদের ভরকেন্দ্র ও। ঠিক আছে, আমার কোনটুকু দৈর্ঘ্য লাগবে? আমার দৈর্ঘ্য লাগবে এতটুকু। এই যে এইটা ছিল এক্স, শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। এটাকে আমরা বের করব। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হয় মধ্যমার দৈর্ঘ্যের 3/2 ভাগ। তার মানে এই যে এও, এই যে দূরত্বটা, এই এও কত হবে? এও হবে হচ্ছে এডি মাল্টিপ্লাইড বাই 2/3। বুঝছেন? মধ্যমার যে টোটাল দৈর্ঘ্য তার 3/2 হবে হচ্ছে শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে মধ্যমার টোটাল দৈর্ঘ্য কত? রুট 3/2 ইন্টু এ। যদি বসাই দাও পেয়ে যাবা এ ডিভাইডেড বাই রুট 3। বুঝতে পারছেন? তাহলে এই কেসটাতে কার্যকর দৈর্ঘ্য কত হবে? এই কেসটাতে কার্যকর দৈর্ঘ্য হবে L ইজ ইকুয়ালস টু সুতার দৈর্ঘ্য প্লাস এ ডিভাইডেড বাই রুট 3। যেখানে এটা কি? এ হচ্ছে এই ত্রিভুজ আকৃতির ববের বা সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? একদম সহজ, জাস্ট a বাই রুট 3 যোগ হবে। এখানে কত যোগ হইতো? আর যোগ হইতো, এখানে যোগ হবে a বাই রুট 3। পারবো? শিওর। তাহলে পর্যায়কাল কি হবে? পর্যায়কাল t ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার l বাই g। পর্যায়কালের ফর্মুলাতে কোনো চেঞ্জ নাই, জাস্ট l এর মান হচ্ছে এটা বসানো লাগবে। পারবেন তো? শিওর তো? ভেরি গুড ভাইয়া, মনে থাকে যেন, ভুল যেন না হয়। তাহলে এটা হচ্ছে গোলাকার ববের জন্য, এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির ববের জন্য। ভাই আরো কোনো ভ্যারিয়েশন আসতে পারে? ইয়েস, বলছিলাম না সিলিন্ডার। কি আসতে পারে? সিলিন্ডার। লেখো তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে খালি সিলিন্ডার। কি ভাইয়া? একটা খালি সিলিন্ডার আকৃতির বব। ওকে, খালি সিলিন্ডার মানে ভিতরে পানি টানি কোনো কিছু না, একটু বরাবর আমরা পানি দিয়েও দেখবো, এবং এটার জন্য আমরা এক্সাক্ট ক্যালকুলেশনটাও করব, কারণ আমরা কুয়ার ম্যাথ অলরেডি শিখে আসছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সরল দোলক, এই। ওকে, এখানে এই আমাদের ববটা দেখতে কিরকম হবে? এবার সিলিন্ড্রিক্যাল, তার মানে এরকম। ঠিক আছে, এরকম এরকম এরকম। ওকে, এবং আমরা ধরলাম এই সিলিন্ড্রিক্যাল যে ববটা তার হাইট হচ্ছে এল, বা হাইট এল না ধরে এইচ ধরো। কত? এইচ। বলো একটা সুষম সিলিন্ডারের ভরকেন্দ্র কোথায় থাকে? একদম সেন্টারে। তার মানে ভরকেন্দ্র কোথায় থাকবে? এই যে একদম সেন্টারে, মানে এখান থেকে টোটাল হাইটের অর্ধেকে, মানে হচ্ছে h/2 পরিমাণ দূরত্বে। ওকে, এবং এতটুকু কি? এতটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য স্মল এল। আমার কি লাগবে? আমার লাগবে কার্যকর দৈর্ঘ্য। ভাইয়া কার্যকর দৈর্ঘ্য কোনটা? কার্যকর দৈর্ঘ্য হচ্ছে ভরকেন্দ্র থেকে ঝুলন বিন্দু পর্যন্ত দূরত্ব, মানে এই যে এইটা আমাদের এই লেন্থটা লাগবে, এইটা হচ্ছে ক্যাপিটাল এল। এটা কত হবে? সুতার দৈর্ঘ্য প্লাস এখান থেকে বা সুতার শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, এই ডিসটেন্সটা কত? সিলিন্ডারের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে কার্যকর দৈর্ঘ্য কত হবে? স্মল এল প্লাস h/2।
বুঝছো? যদি পর্যায়কাল বের করতে বলে সেম কাজ ভাইয়া, টি হবে হচ্ছে 2π√L/g। এল এর মান হচ্ছে এটা বসবে সুতার দৈর্ঘ্য প্লাস h/2। এইচটা কি? এইচ হচ্ছে সিলিন্ড্রিক্যাল ববের হাইট। ক্লিয়ার? পারবো। এখন ভাইয়া যদি এটার মধ্যে পানি পূর্ণ থাকে, কি থাকে? পানি পূর্ণ। ওকে, ধরো এটা পানি দ্বারা পূর্ণ, পানি পূর্ণ সিলিন্ড্রিক্যাল বব। ওকে, পানি পূর্ণ সিলিন্ড্রিক্যাল বব, সিলিন্ড্রিক্যাল বব। ওকে, আচ্ছা, যদি পানি পূর্ণ সিলিন্ড্রিক্যাল বব হয় এবং ধরো পানি দ্বারা পুরোটাই পূর্ণ, সেক্ষেত্রে কি হবে বলেন? সেক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তনই আসবে না। কি বলেন ভাইয়া, পরিবর্তন আসবে না মানে? পানি দিলাম, পানির কাজ কি? পানির কোনো কাজই নাই, ভরটা বাড়াবে খালি। ভর বাড়াইলে কি সরল দোলকের পর্যায়কাল চেঞ্জ হয়? হয় না গো। সরল দোলকের প্রথম সূত্র এই হচ্ছে সিলিন্ডার, ঠিক আছে? ভিতরে কি আছে? ভিতরে আছে পানি। কি আছে? পানি আছে, পুরোটা জুড়েই পানি আছে। ওকে, বলো ভরকেন্দ্র কোথায় হবে? টোটাল হাইট যদি h হয় এবং এটা যদি পুরোটা পানি দ্বারা পরিপূর্ণ হয়, ভরকেন্দ্র তো একদম মাঝখানেই হবে। কোথায়? একদম সেন্টারে। তার মানে এই যে হাইটটা, এটা হচ্ছে আমাদের h/2। ওকে, এবং এই যে দূরত্বটা, এটা কি? এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য স্মল এল। আমার কি লাগবে? আমার লাগবে কার্যকর দৈর্ঘ্য। কার্যকর দৈর্ঘ্য কোনটা? ঝুলন বিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত ডিসটেন্স, মানে এই যে এইটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য ক্যাপিটাল এল, সেটা হবে স্মল এল প্লাস h/2। তার মানে একদম আগের মতো একটা খালি সিলিন্ডার, একটা খালি সিলিন্ড্রিক্যাল বব এবং একটা পানিপূর্ণ সিলিন্ড্রিক্যাল ববের পর্যায়কালে কিন্তু কোনো পার্থক্য আসবে না, সেম আসবে, কার্যকর দৈর্ঘ্য সেম। তার মানে টি হবে হচ্ছে 2π√L/g। ওকে, এখন ধরো তুমি পানি কিছুটা সরাইছো। ও মাই গড ভাইয়া, পানি কতটুকু সরাইছি? ধরো অর্ধেক পানি দ্বারা পরিপূর্ণ। কি? অর্ধেক পানি দ্বারা পরিপূর্ণ। লেখো, অর্ধেক পানি দ্বারা পরিপূর্ণ। যদি এটা হয় তখন কি হবে ভাইয়া? তখন কি জীবনটা কিছুটা বেদনা হয়ে যাবে? না, তখন জীবন বেদনা হওয়ার কিছুই নাই, জীবন সবসময় মজার। ওকে, কি হবে ভাইয়া তাহলে? আসো, ধরো এই হচ্ছে তোমার সরল দোলক। ওকে, এবং এই হচ্ছে, আচ্ছা এটা দিয়ে আঁকি, এই হচ্ছে আমাদের সরল দোলকের সুতা। এখানে আমরা কি করছি? একটা সিলিন্ড্রিক্যাল ববকে ঝুলাই দিছি, যার পুরাটা পানি দ্বারা পরিপূর্ণ না, অর্ধেক পানি দ্বারা পরিপূর্ণ। কতটুকু? অর্ধেক। অর্ধেক মানে ভাইয়া কতটুকু? কতটুকু? এই যে এতটুকু, এতটুকু হচ্ছে পানি দ্বারা পরিপূর্ণ, ঠিক আছে? এতটুকু। আচ্ছা, এই অবস্থায় বলতো পর্যায়কাল কত হবে? পর্যায়কাল বের করার জন্য প্রথমে কার্যকর দৈর্ঘ্যটা বের করা লাগবে। তাহলে আচ্ছা, আমরা প্রথমে কার্যকর দৈর্ঘ্য বের করি। কার্যকর দৈর্ঘ্য কত হবে বলেন? দেখেন, এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে এল, মানে সুতার দৈর্ঘ্য। আমার লাগবে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। ভরকেন্দ্র কোথায় ভাইয়া? ভরকেন্দ্র কি মাঝখানে থাকবে? না, পানি যদি এখানে থাকে, ভরকেন্দ্র কোথায় থাকবে? ভরকেন্দ্র থাকবে পানির মাঝামাঝি। কোথায়? পানির মাঝামাঝি। তুমি প্রথমে বলে দিছো অর্ধেক পানি দ্বারা পরিপূর্ণ, তার মানে সিলিন্ডারের টোটাল হাইট যদি h হয়, ধরলাম সিলিন্ডারটার টোটাল হাইট কত? টোটাল হাইট হচ্ছে h। টোটাল হাইট কত? টোটাল হাইট হচ্ছে h। তার অর্ধেক পানি দ্বারা পরিপূর্ণ, তার মানে বাকি অর্ধেক খালি। তার মানে এই যে এতটুকু, এতটুকু হচ্ছে h/2। ঠিক আছে, নিচের টুকুও কত? h/2। ভরকেন্দ্র কোথায় আছে? নিচের টুকুর অর্ধেকে। ভরকেন্দ্র কোথায় আছে? নিচের যে অংশটা তার মাঝখানে আছে ভরকেন্দ্র। তার মানে ভরকেন্দ্র আছে h/2 অর্ধেকে, মানে অর্ধেকের অর্ধেকে। তাহলে ভরকেন্দ্র আছে যে এখান থেকে এতটুকু ডিসটেন্স, এটা কত হবে বলো তো? টোটালটা হচ্ছে h/2, তার অর্ধেক কত হবে? h/4। তার মানে ভরকেন্দ্রের এখান থেকে দূরত্ব হচ্ছে h/4। ওকে, আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে একদম ঝুলন বিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, মানে আমার যে এই ডিসটেন্সটা লাগবে, টোটাল এই ডিসটেন্সটা লাগবে। এইটা, এটা কত হবে বলো? এতটুকু হচ্ছে এল, এতটুকু হচ্ছে h/2, আবার এতটুকু হচ্ছে h/4। আমার তো টোটাল লেন্থ লাগবে, তার মানে এল হবে হচ্ছে স্মল এল প্লাস h/2 প্লাস h/4। একদম সহজ, তার মানে এল প্লাস 3h/4। ক্লিয়ার? এইটা হবে হচ্ছে এবার এল এর মান। তাহলে এখান থেকে আমরা পর্যায়কাল বের করে ফেলবো, খুবই সহজ। t is equals to 2π√L/, যেটা যদিও বারবার লিখতেছি এটাই বোঝানোর জন্য যে ফর্মুলাতে কোনো পরিবর্তন নাই, জাস্ট হচ্ছে এল এর মানটা চেঞ্জ হবে, আর কিছু না, ফর্মুলা উইল বি সেম। ওকে, এখন যদি বলে যে না ভাইয়া অর্ধেক পানি দ্বারা পরিপূর্ণ না, ধরো তোমারে বলছে যে 5/3 পানি দ্বারা পরিপূর্ণ। কি বলছে? 5/3। একটা দেখাই দিই যদি এরকম কখনো চলে আসে, যদিও এত কঠিন তো হওয়া উচিত না, যদিও কঠিন না, এটা সহজই আছে, তাও যদি চলে আসে আমরা হচ্ছে একটু দেখেই রাখি, ঠিক আছে? লেট সাপোজ এটাকে ঘোরাবো কেমনে? আয় হায়, ঘোরানোটাই তো জীবনের জন্য একটা দুঃখজনক ঘটনা হয়ে গেল গো। আচ্ছা, এটাকে সরাই দিই, এটা ভালো হয়নি, ঠিক আছে? এটা একটু সোজা করে আঁকি।
আগের দিন একটা ছবি আঁকছিলাম, ছবিটা একদম বাঁকা হয়ে গেছিল, বুঝছো? তোমরা বলবা না? ঠিক আছে, এখন আমাদেরকে কি বলছে যে সিলিন্ড্রিক্যাল বব, ওকে, কি বলছে? সিলিন্ড্রিক্যাল বব, ওকে, এবং এটার 5 ভাগের 3 ভাগ পানি দ্বারা পরিপূর্ণ। ধরো কিছু একটা এরকম চলে আসছে, 5 ভাগের 3 ভাগ পানি দ্বারা পরিপূর্ণ, পানি দ্বারা পরিপূর্ণ। এইবার তোমার কার্যকর দৈর্ঘ্য এবং পর্যায়কাল বের করা লাগবে। দেখো পর্যায়কালের ফর্মুলা তো সেম, জাস্ট কার্যকর দৈর্ঘ্যের মানটা চেঞ্জ হবে, মানটা প্রপারলি বসাইলেই পর্যায়কাল বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু ছবি আঁকবো। ভাইয়া কিসের ছবি আঁকবো? টা 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 টা, সরল দোলকের ছবি আঁকবা। এখানে এখান থেকে সুতা দিয়ে সরল দোলককে ঝুলাই দিবা। সুতা কোনটা? এই যে এইটা হচ্ছে সুতা। আচ্ছা ভাইয়া, সরল দোলকের ববটা কেমন? এবার সিলিন্ড্রিক্যাল, এই যে এই, আহারে, এই এই এই, ঠিক আছে? তার কতটুকু পানি দ্বারা পরিপূর্ণ? বলছে 5 ভাগের 3 ভাগ পানি দ্বারা পরিপূর্ণ। কতটুকু? 5 ভাগের 3 ভাগ। তার মানে পানি আছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি যতটুকু জায়গা জুড়ে, ঠিক আছে? এতটুকু, এতটুকু, এই, হ্যাঁ, 5 ভাগের 3 ভাগ বলা যাইতে পারে। তার মানে টোটাল হাইট যদি h হয়, ধরো এই পুরাটা হচ্ছে h, ঠিক আছে? তার 5 ভাগের 3 ভাগে পানি আছে, তার মানে এতটুকু হচ্ছে 5 না, 3h/5, কি 3h/5, 5 ভাগের 3 ভাগ হাইট জুড়ে পানি আছে। তাহলে পানি নাই কতটুকুকে? 2h/5 এ, ওকে? 5 ভাগের 3 ভাগে পানি আছে, তার মানে 5 ভাগের 2 ভাগে তো পানি নাই, তাহলে পানি নাই হচ্ছে এতটুকুতে, ঠিক আছে? এতটুকুর হাইট কত হবে? এতটুকুর হাইট হবে হচ্ছে 2h/5, ঠিক আছে? ভরকেন্দ্র কোথায় আছে? ভরকেন্দ্র থাকবে হচ্ছে পানির মাঝামাঝি। কোথায়? পানির মাঝামাঝি, মানে যে এই জায়গাটায় ভরকেন্দ্র, ঠিক আছে? তাহলে এতটুকুর হাইট যদি 3h/5 হয়, ভরকেন্দ্র কোথায় আছে? এতটুকুর অর্ধেকে, তাই না? তাহলে এতটুকুর অর্ধেক কত হবে? ভাই এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 3h/10, বুঝো নাই? পানি আছে কতটুকু জায়গা জুড়ে? 3h/5, এতটুকু হাইট জুড়ে। ভরকেন্দ্র কোথায় আছে? তার অর্ধেকে, তার মাঝামাঝি। তাহলে টোটালটার হাইট যদি 3h/5 হয়, এই উপর থেকে মানে যে এখান থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বটা কত হবে? এই হাইটের অর্ধেক, মানে 3h/5 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 3h/10। তার মানে এই যে হাইটটা, এই যে এইটা কি হবে? এইটা হবে হচ্ছে 3h/10। দেখা যাচ্ছে কিনা? এইটা হবে কত? এইটা হবে হচ্ছে 3h/10, ঠিক আছে? এই যে হাইটটা তার অর্ধেক, 3h/10। তাহলে আমার কি লাগবে? আমার লাগবে কার্যকর দৈর্ঘ্য। সুতার দৈর্ঘ্য কত? সুতার দৈর্ঘ্য হচ্ছে স্মল l। কার্যকর দৈর্ঘ্য কি হবে? ঝুলন বিন্দু থেকে একদম ভর কেন্দ্র পর্যন্ত যে ডিসটেন্সটা, এই যে এইটা হচ্ছে আমাদের কার্যকর দৈর্ঘ্য, ঠিক আছে? সেই কার্যকর দৈর্ঘ্য কত হবে? চিন্তা করে দেখেন, খুবই সহজ। এই পর্যন্ত হচ্ছে l। কোন পর্যন্ত? এখান থেকে এই পর্যন্ত। খালিটুকু কত? খালিটুকু হচ্ছে 2h/5, ওকে? আরেকবার লেখো, এটা হচ্ছে l, খালিটুকু হচ্ছে 2h/5। এখানে কি আমার ভরকেন্দ্র না? ভরকেন্দ্র আরো একটু নিচে। কতটুকু নিচে? 3h/10, ওকে? এইটা হবে হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। এইবার ওকে, সো আরেকটা বার, আমার ঝুলন বিন্দু থেকে সিলিন্ডার পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। দেন এতটুকুতে তো আমার পানি নাই, তাহলে এতটুকুর হাইটও কাউন্ট হবে, সেটা কত? 2h/5। ভরকেন্দ্র আছে আরো একটু নিচে, আরো 3h/10 মিটার নিচে। 3h/5 হচ্ছে পুরাটার হাইট, ভরকেন্দ্র আছে 3h/10 মিটার নিচে। তার মানে আমার টোটাল ইফেক্টিভ লেন্থ হবে সুতার দৈর্ঘ্য প্লাস 2h/5 প্লাস 3h/10, ওকে? তাহলে এখানে যদি ক্যালকুলেট করি, l এখানে আসবে হচ্ছে 47h/10। এইটা হবে হচ্ছে এবার কার্যকর দৈর্ঘ্য, বুঝছেন? এবং আলটিমেটলি পর্যায়কালের ফর্মুলা তো সেম, সেখানে কোনো পরিবর্তন নাই। t is equals to 2 pi root over l/g, ওকে? একদম সহজ। পারবে না বলো তো? সো আমার মনে হয় বব যদি মানে ভ্যারি করায়ও দেয়, ইচ্ছা মতো যদি চেঞ্জ করায়ও দেয়, পানি টানি যদি যেমন খুশি দেয়, তোমাদের আসলে না পারার কোনো কারণ নাই। তোমরা অবশ্যই পারা উচিত। পারবো? শিওর? ভেরি গুড। তাহলে বিভিন্ন টাইপের বব নিয়ে আলোচনা শেষ। এবার হচ্ছে আমরা কিছু ইম্পর্টেন্ট গ্রাফ শিখবো, যে গ্রাফগুলা প্রত্যেক বছরই ঢাকা ভার্সিটিতে আসে। মানে এইটা না আসলেও কোনো না কোনো বছর আসবে ঢাকা ভার্সিটিতে, এইবার না আসলেও পরের বার আসবে, সমস্যা নাই। যেমন এখন যেটা শিখবা তোমরা, সেটা হচ্ছে টি স্কোয়ার্ড বনাম এল এর গ্রাফ। এই গ্রাফটা হচ্ছে গত বছর ঢাকা ভার্সিটিতে আসছিল, ঠিক আছে? সো এই গ্রাফটা আমরা আগে একটু দেখবো। সেটা কি?
টি স্কোয়ার্ড ভার্সেস এল এর গ্রাফ। ভাইয়া এই গ্রাফটা আবার কোথায় আছে? এটা তোমাদের প্র্যাকটিক্যালের মধ্যে আছে। তোমরা যারা চ্যাপ্টার 8 এ প্র্যাকটিক্যাল করছো দেখবা গ্র্যাভিটি নির্ণয়ের যে ফর্মুলা সেখানে হচ্ছে এই গ্রাফটা আছে। এই গ্রাফের স্লোপ থেকে হচ্ছে আমরা গ্র্যাভিটির মানটা বের করতাম। কিভাবে ভাইয়া? দেখো, সরল দোলকে টি স্কোয়ার্ড বনাম এল এর গ্রাফ তুমি কেমন আঁকবা? খুবই সহজ। প্রথমে তুমি টি এর ফর্মুলা লেখো। টিটা কি? টিটা হচ্ছে পর্যায়কাল। টি ইজ ইকুয়ালস টু 2π√L/G। এতটুকু নিয়ে তো কোনো কনফিউশন নাই। তোমার লাগবে হচ্ছে টি স্কোয়ার্ড আর এল। তোমার কাছে আছে কি? তোমার কাছে আছে টি আর √L। তাহলে টি স্কোয়ার্ড আর এল কেমনে বানাবা? ভাই দুই পাশে স্কোয়ার করে দাও। যদি দুই পাশে স্কোয়ার করি তাহলে এখানে হয়ে যাবে টি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4π² ইন্টু L/G। ঠিক আছে, তাহলে আসেন আমরা জিটাকে একটু সামনে আনবো। ভাইয়া কোন সামনে আনবো? এই যে এখানে নিয়ে আসবো, ডিভাইডেড বাই জি মাল্টিপ্লাইড বাই এল। ওকে, এখন যখন আপনি এই গ্রাফটা আঁকতেছেন, হোয়াট ডাজ ইট মিন? আপনি হচ্ছে এল এর মানকে চেঞ্জ করতেছেন, মানে কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ করতেছেন, এবং দেখতেছেন কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ করার জন্য পর্যায়কালের স্কয়ার কিভাবে চেঞ্জ হয়। তার মানে আমরা এখানে পর্যায়কাল চেঞ্জ করতেছি কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ করার মাধ্যমে। আমরা কি গ্র্যাভিটি চেঞ্জ করতেছি? না, এরকম কিছু বলা আছে? বলা নাই। তার মানে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় আমরা এক্সপেরিমেন্টটা চালাচ্ছি, তার মানে ওই স্থানের গ্র্যাভিটির মান তো কনস্ট্যান্ট হবে। তাহলে গ্র্যাভিটির মান যদি কনস্ট্যান্ট হয়, এই যে 4π²/G এই পুরো জিনিসটাই কি? কনস্ট্যান্ট। তাহলে পুরো জিনিসটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে ফাইন, এই পর্যন্ত কোনো কনফিউশন নাই। এখন আমাকে বলো তুমি গ্রাফ আঁকবা কিসের? তুমি গ্রাফ আঁকবা হচ্ছে টি স্কোয়ার্ড বনাম এল এর। কিসের? টি স্কোয়ার্ড বনাম এল। তাহলে এই বরাবর বসাও টি স্কোয়ার্ড, ঠিক আছে, এই বরাবর বসাও হচ্ছে এল। এটা মানে হালকা একটু বাঁকা হয়ে গেছে নাকি গো? দাঁড়াও একটু আরেকবার রাখি। এটা হচ্ছে এল, এবার মোটামুটি ঠিক আছে। আই গেস বোঝা যায় না, মানে এখান থেকে বোঝা যায় না, দূরে গেলে বোঝা যায়। আচ্ছা, এখানে আছে হচ্ছে টি স্কোয়ার্ড, এখানে আছে হচ্ছে এল। ভার্সেসের আগে যে থাকবে তাকে ওয়াই অক্ষে, পরে যে থাকবে তাকে হচ্ছে এক্স অক্ষে। আচ্ছা, টি স্কোয়ার্ডকে আমরা কোথায় বসাইছি? ওয়াই অক্ষে বসাইছি। তাহলে টি স্কোয়ার্ডের পরিবর্তে কি লিখবো? টি স্কোয়ার্ডের পরিবর্তে লিখবো ওয়াই। এল কে আমরা কোন অক্ষে বসাইছি? এক্স অক্ষে বসাইছি। তাহলে এল এর পরিবর্তে কি লিখবো? এক্স। এই পার্টটাকে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট একটা নাম দেই চলো তো। কি নাম দিবেন ভাইয়া? নাম দিলাম এম। ওকে, তাহলে দেখো তো কিসের সমীকরণ আসছে? ও মাই গড ভাইয়া, y ইজ ইকুয়ালস টু mx। কিসের সমীকরণ এটা? মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে গ্রাফ কেমন হবে? গ্রাফ হবে এই, ঠিক আছে, এইটা হবে হচ্ছে আমাদের গ্রাফ। ওকে, ডিফারেন্ট এল এর মানের জন্য আমরা টি স্কোয়ারের ডিফারেন্ট ভ্যালু পাবো, উইচ ইজ প্রিটি অবভিয়াস। তুমি যদি এল এর মান চেঞ্জ করো, পর্যায়কাল কি চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। তাহলে পারবো? কোনো কনফিউশন নেই। কনফিউশন এখনো আসছে, সেটা হচ্ছে এই গ্রাফটা আমরা কি পারপাসে ইউজ করি। আমি একটু আগেও বললাম যে তোমরা প্র্যাকটিক্যালের মধ্যে এই গ্রাফটা আঁকার কথা। যারা চ্যাপ্টার 8 এর প্র্যাকটিক্যাল করছো বা চ্যাপ্টার 6 এর প্র্যাকটিক্যাল করছো, যে কোনো একটা চ্যাপ্টারের প্র্যাকটিক্যালের মধ্যে এটা আছে, এই গ্রাফটা তোমরা দেখার কথা। এই গ্রাফটা লাগে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থানের জি এর মান নির্ণয় করায়। কি বলেন ভাই, এই গ্রাফ থেকে আমি জি এর মান কেমনে নির্ণয় করব? এই গ্রাফের ঢাল থেকে নির্ণয় করতে পারবা। ভাই এই গ্রাফের ঢাল কত? দেখো তো, y ইজ ইকুয়ালস টু mx। এই সমীকরণের মধ্যে ঢাল কোনটা? ঢাল হচ্ছে m। তুমি কার পরিবর্তে m লিখছো? 4π²/G এর পরিবর্তে। তার মানে এই যে গ্রাফটা, এই গ্রাফের ঢাল m অথবা tan থিটা ইজ ইকুয়ালস টু 4π² ডিভাইডেড বাই g। বুঝতে পেরেছো? একদম সহজ, একদম সহজ। ওকে, তার মানে এই যে গ্রাফটা, এই গ্রাফের ঢাল কি হবে? এই গ্রাফের ঢাল হবে হচ্ছে 4π²/G। সো এই গ্রাফের ঢাল থেকে হচ্ছে আমরা জি এর মানটা বের করতে পারবো। এবং এখানে থিটাটা কি? থিটা হচ্ছে গ্রাফটা ধনাত্মক এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে থিটা। এবং ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে তার ট্যানজেন্টকে আমরা কি বলি? ঢাল বলি। পারবেন? শিওর? একদম সহজ। এই গ্রাফ যদি আসে কখনো কি হবে? মূল বিন্দুগামী সরল রেখা হবে। এবং গ্রাফের ঢালটা কি হবে? ঢালটা খুব ইম্পর্টেন্ট। ঢালটা হচ্ছে 4π² ডিভাইডেড বাই জি। এখন ধরো তোমাকে বলে দিছে, কি বলছে ভাইয়া? তোমাকে বলছে যে ধরো লেটস সাপোজ এরকম একটা কোয়েশ্চেন আসছে, ধরলাম টি স্কোয়ার্ড ভার্সেস এল এর যে গ্রাফ। ওকে, এই গ্রাফের ঢালের মান ধরো তোমাকে বলছে কত? তোমাকে ধরো ঢালের মান বলছে, আমি আপাতত ধরে নিলাম কত, ধরো 4। কত বলছে? 4। যে ঢাল হচ্ছে 4 দিয়ে তোমাকে বলছে গ্র্যাভিটির মান নির্ণয় করো। কি? উক্ত স্থানের গ্র্যাভিটি নির্ণয় করো, গ্র্যাভিটি বের করো। এখন
এখন তুমি তো সারা জীবন পড়ে আসছো যে না গ্র্যাভিটি তো ভাইয়া কনস্ট্যান্ট, তাহলে ভাইয়া গ্র্যাভিটির মান মনে হয় 9.80 হবে, 9.80 লেখা দিই, বা এমসিকিউতে আসলে 9.8 দাগাই দিই না। তোমাকে এখানে যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন ব্যবহার করে তোমার গ্র্যাভিটি বের করা লাগবে। তাহলে এখান থেকে আমরা গ্র্যাভিটি কেমনে বের করব? খুবই সহজ। দেখো তোমাকে ঢাল দিয়ে দিছে না, বলো তো এই গ্রাফের ঢাল কত হয়? এই গ্রাফের ঢাল হয় হচ্ছে 4π² ডিভাইডেড বাই জি, রাইট? তোমাকে ঢালের মান কত দিছে? তোমাকে ঢালের মান দিছে হচ্ছে 4 ইজ ইকুয়ালস টু 4π² বাই জি। তাহলে দেখো দুই পাশ থেকে 4 4 কাটা, এই গ্রাফের জন্য বা এই কেসের জন্য জি এর মান হবে হচ্ছে π² বা 3.14 স্কয়ার। ওকে, এবং এইটাই কিন্তু লিখে আসা লাগবে যদি এরকম প্রশ্ন কখনো করে। পারবা? শিওর? এখান থেকে আসলে এর চেয়ে বেশি কমপ্লেক্স কিছু করার নাই, করলে তোমাকে ম্যাক্সিমাম এতটুকুই করতে পারে। ওকে, পারবো তাহলে? আচ্ছা, এটা গেল হচ্ছে টি স্কোয়ার্ড ভার্সেস এল এর গ্রাফ। উল্টাটাও আসতে পারে, উল্টা না মানে এটা একটা অল্টারনেটিভও আসতে পারে, তোমাকে স্কোয়ার না দিয়ে টি ভার্সেস এল এর গ্রাফ আঁকতে বলতে পারে। কিসের গ্রাফ ভাইয়া? তোমাকে আঁকতে বলতে পারে টি ভার্সেস এল এর গ্রাফ আঁকো। ওকে ভাইয়া, টি ভার্সেস এল এর গ্রাফ কেমনে আঁকবো? আগের মতোই প্রথমে ফর্মুলা লিখবা। আচ্ছা, প্রথমে একটা কাজ করো, প্রথমে কোঅর্ডিনেট আঁকো। ভাইয়া কোঅর্ডিনেট কি জিনিস? এই যে স্থানাঙ্ক ব্যবস্থা রে, আগে এটা আঁকছিস। এটা কি? এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষে কে বসবে? ভার্সেসের আগে যে আছে সে ওয়াই অক্ষে, পরে যে আছে সে কোথায়? সে হচ্ছে এক্স অক্ষে। তাহলে এই বরাবর টি, এই বরাবর এল। ফর্মুলা কি? পর্যায়কালের ফর্মুলা ভুলে গেছো নাকি? ভুলার তো কথা না। তাহলে টি ইজ ইকুয়ালস টু 2π√L/g। একটা কাজ করি, দুই পাশে স্কোয়ার করি, কারণ আমার তো অ্যাটলিস্ট এলটা লাগবে, তাই না? স্কোয়ার করলাম ভাইয়া, টি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4π² ইন্টু L/g। একটু গুছাই লিখি, টি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4π² জি মাল্টিপ্লাইড বাই এল। কি? মাল্টিপ্লাইড বাই এল। আচ্ছা, টিকে কোন অক্ষে বসাইছি? টিকে বসাইছি ওয়াই অক্ষে, তাহলে টি এর পরিবর্তে কি লিখবো? ওয়াই। এখানে কি টি আছে? না, এখানে আছে টি স্কোয়ার্ড। আমি ওয়াই অক্ষে তো বসাইছি টি কে, সো টি এর পরিবর্তে আমি ওয়াই লিখবো। দেখো একটু আগে আমি ওয়াই অক্ষে কাকে বসাইছিলাম? ওয়াই অক্ষে বসাইছিলাম টি স্কোয়ার্ড কে। সো আমি টি স্কোয়ার্ড পুরাটার পরিবর্তে ওয়াইটা লিখতে পারছিলাম, বাট এইবার আমি ওয়াই অক্ষে কি টি স্কোয়ার্ড কে বসাইছি? না, টি কে বসাইছি। সো আমি টি এর পরিবর্তে ওয়াই লিখতে পারবো। টি স্কোয়ার্ড এর পরিবর্তে কি লিখতে হবে? ওয়াই স্কোয়ার্ড লেখা লাগবে। তাহলে লেখেন টি স্কোয়ার্ড এর পরিবর্তে ওয়াই স্কোয়ার্ড। ঠিক আছে, এল কে বসাইছি কোন অক্ষে? এক্স অক্ষে। তাহলে এল এর পরিবর্তে এক্স। এই পার্টটা কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টের একটা নাম দেই। কি নাম দিব? এম দিব। হ্যাঁ, এম দিতে পারো, বাট এম দিলে তো পরিচিত ফরম্যাট আসবে না। আমরা একটা কাজ করি, কনস্ট্যান্টের নাম দিই হচ্ছে 4a। হ্যাঁ, 4a দিলে কি পরিচিত ফরম্যাট আসবে? ইয়েস। দেখো তো কিসের সমীকরণ হয়ে গেছে? আয় হায়, এটা আমার বারবার টি শার্ট টাচ লেগে যাচ্ছে। হয়ে গেছে ওয়াই স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4ax। কিসের সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। কিসের সমীকরণ? পরাবৃত্ত। ওকে, বা প্যারাবোলা। প্যারাবোলা। ভাইয়া এই প্যারাবোলাটা দেখতে কেমন মনে আছে কিনা? ওয়াই স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4ax দেখতে কেমন বলেন? দেখতে হবে হচ্ছে এই 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 বরাবর ওয়াই, এই বরাবর এক্স। প্যারাবোলা দেখতে টা 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 এই, আহা এই। ঠিক আছে, এইটা হচ্ছে ওয়াই স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4ax এর গ্রাফ। তাহলে গ্রাফ কেমন হবে? গ্রাফ হবে হচ্ছে এই। ঠিক আছে ভাই, নেগেটিভ ডিরেকশন আঁকলেন না। সময় কি নেগেটিভ হয় নাকি? এই বরাবর কি বসাইছো? পর্যায়কাল। সময় কি নেগেটিভ হয়? সময় কখনো নেগেটিভ হয় না। ঠিক আছে, এই একটা জিনিস জীবনে আছে যেটা কখনো নেগেটিভ হয় না। তোমার পুরো জীবনে যদি নেগেটিভ হয়ে যায়, সময় কোনোদিন নেগেটিভ হবে না। ঠিক আছে, তাহলে পারবো যদি টি ভার্সেস এল এর গ্রাফ আসে? পারবো ভাইয়া। এখন যদি উল্টাটা আসে, ভাইয়া এটার আবার উল্টা কি? উল্টা হচ্ছে এল ভার্সেস টি। আয় হায় ভাই, এল ভার্সেস টিও আসতে পারে। হ্যাঁ, আসতেই পারে। দেখো উল্টাটা সেম নিয়মেই করা লাগবে, বাট তা আমি একটু দেখাই দিই আসলে কিভাবে ডিল করবা। ধরো তোমাকে বলছে এল ভার্সেস টি এর গ্রাফ আঁকতে, সব কিছুই সেম, জাস্ট চেঞ্জ হবে কি? কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে। আগে ছিল টি ভার্সেস এল, টি ছিল ওয়াই অক্ষে, এল ছিল এক্স অক্ষে, বাট এইবার এল ভার্সেস টি, তার মানে এল যাবে হচ্ছে ওয়াই অক্ষে এবং টি যাবে হচ্ছে এক্স অক্ষে। ঠিক আছে ভাইয়া, তাহলে প্রথমে কোঅর্ডিনেট আঁকো। এই, ওকে, এখানে এই। ঠিক আছে, এই বরাবর ওয়াই অক্ষ বরাবর ভার্সেসের আগে যে আছে সে ওয়াই অক্ষে, পরে যে আছে সে এক্স অক্ষে। তাহলে এল এই বরাবর হচ্ছে টি। আচ্ছা ফাইন। ফর্মুলা তো একটাই গো। ফর্মুলাটা কি? টি ইজ ইকুয়ালস টু 2π√L, আরে ইস, 2π ইন্টু √L/g। করতে হবে কি? স্কোয়ার করা লাগবে। চলো দুই পাশে স্কোয়ার করি। তাহলে এই পাশে আসবে টি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4π² ইন্টু L/g।
একটা কাজ করি আমরা, এখানে জিটাকে একটু সামনে নিয়ে আসি ওই আগের মতোই আর কি, টি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার্ড বাই জি মাল্টিপ্লাইড বাই এল। আচ্ছা, টিকে কোন অক্ষে বসাইছো ভাইয়া? ওয়াই অক্ষে না, ওয়াই অক্ষে আগে বসাইছিলা, এইবার তো টি বসছে এক্স অক্ষে, তাহলে টি এর পরিবর্তে কি লিখবো? এক্স। টি স্কোয়ার্ডের পরিবর্তে কি লিখবো? এক্স স্কোয়ার্ড, তার মানে টি স্কোয়ার্ডের পরিবর্তে আসবে এক্স স্কোয়ার্ড। এল কে কোন অক্ষে বসাইছি? ওয়াই অক্ষে, তাহলে এল এর পরিবর্তে কি আসবে? ওয়াই। এই পার্টটা কি? কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টের একটা নাম দিই, কি নাম দেওয়া যায় বলো তো? এতক্ষণে তো বুঝাই গেছো, কনস্ট্যান্টের নাম দিব হচ্ছে 4a। তাহলে ইকুয়েশন কি আসতেছে? ইকুয়েশন আসতেছে এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4ay। ক্লিয়ার গাইস? একদম সহজ। ভাই এইটা আবার কি? এইটাও প্যারাবোলা গো। এটাও কি? এইটাও প্যারাবোলা, তবে সেম না, ব্যাপার আছে। এইটাও প্যারাবোলা বা পরাবৃত্ত। আচ্ছা, এই প্যারাবোলা দেখতে কেমন? যাদের মনে আছে, তোমাদের কিন্তু এইসব অনেক ডিটেলসে পড়াইছিলাম, মনে আছে কিনা তোমাদের? ওয়াই স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4ax ছিল এইটা, এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4ay দেখতে কেমন? বলো বলো বলো, মনে আছে? এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4ay দেখতে হচ্ছে এরকম। ওকে, তাহলে গ্রাফ কেমন হবে? গ্রাফ হবে হচ্ছে এরকম। ক্লিয়ার? ভাইয়া এই পাশ আঁকলেন না, সময় কি নেগেটিভ হয় নাকি যে এই পাশ আঁকবো? এই পাশ আঁকা যাবে না, সময় কখনো নেগেটিভ হয় না। ঠিক আছে, পারবো? দেখো তো গ্রাফ ক্লিয়ার কিনা। এখান থেকে যে কোনো প্রশ্ন যদি আসে, পারবা না বলো তো? যেই গ্রাফই তোমাকে আঁকতে বলো, এর চেয়ে কমপ্লেক্স আর কি দিবে ভাই? দেখেন সবকিছু ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে হচ্ছে আমরা এখন একটু ম্যাথ সলভিং এ যাবো। ভাইয়া আবার ম্যাথ? কিসের ম্যাথ? এই যে যা যা পড়ছি এতদিন ধরে, সেগুলোর উপরে আমরা আজকে একটু ম্যাথ সলভ করব। একটু বুদ্ধি খাটায় খাটায় কিছু ইন্টারেস্টিং ম্যাথ আছে যেগুলো আপনাদের এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সো আজকে যত ম্যাথ পাবা সবই তোমার এইচএসসি পরীক্ষার জন্য, এগুলো তোমার পারা লাগবে। ঠিক আছে? সো আমাকে একটু জানাও সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমি তোমাদের কমেন্টে একটু দেখি। ক্লিয়ার থাকলে হচ্ছে আমরা শুরু করে দিব। মাঝে মাঝে আটকাই যাইতেছে। আচ্ছা, আজকে না এটা ইন্টারনেট আমি জানিও না, মানে আজকে হচ্ছে তোমার দুপুরে যে ক্লাসটা আমি নিছি রিভিশন ব্যাচে, ওইটাতে না মানে পুরা ক্লাসই আটকাই গেছে। ওই যে বললাম আমি 1.5 ঘন্টা ক্লাস নিয়েছি, 1.5 ঘন্টা পর হচ্ছে এটা দেখছি যে না আটকাই গেছে আটকাই গেছে। তোমাদের আমার এখানে কিন্তু স্মুথলি চলতেছে, মানে আমি কিন্তু এখানে সব ঠিকঠাক দেখতেছি। তোমরা আসলে কমেন্টটা কখন করছিলা আই ডোন্ট নো। দেখো তো এমনিতে ঠিকঠাক আছে না? এখন কি মানে সমস্যা হচ্ছে, কোনো আটকাই যাইতেছে, এরকম কোনো প্যারা আছে? মানে এটা হইলে কমপ্লিটলি ইন্টারনেটের জন্য। আজকে মানে 1-2 দিন ধরে ইন্টারনেটটা এত জ্বালাচ্ছে, যাই না। দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানো। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা হচ্ছে সামনে আগায় যাব। ম্যাথ করা লাগবে, ম্যাথ, উই হ্যাভ টু সলভ ম্যাথস। ওকে, সবাই বুঝতে পারছি? গ্রাফ থেকে যে কোনো প্রশ্ন আসলে সলভ করে আসতে পারবো। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ম্যাথে যাওয়ার আগে একটা ছোট্ট ছোট্ট মোটিভেশন। দেখেন কি বলছে? বলছে দ্য অনলি ওয়ে টু ডু গ্রেট ওয়ার্ক ইজ টু লাভ হোয়াট ইউ ডু। ওকে, এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে ধরো তোমাদের এক্সাম্পল দিয়ে যদি বলি, এই যে তোমরা পড়াশোনা করো, এখন ধরো তুমি মনে প্রাণে পড়াশোনাকে ঘৃণা করো, তুমি তোমার দায়িত্ববোধ একটা আছে যে না আমার পড়াশোনা করা লাগবে, সেই দায়িত্ববোধ থেকে তুমি পড়তেছো। এভাবে কয়দিন পড়বা বলো তো? তুমি কিভাবে বেশি দিন পড়াশোনা কন্টিনিউ করতে পারবা? 1 মাস, 2 মাস, 3 মাস, এরপর গিয়ে কিন্তু ডিপ্রেস লাগবে, একটা খারাপ লাগা কাজ করবে যে না আমার জিনিসটা করতে পছন্দ হচ্ছে না, তাও আমার বারবার করে যাওয়া লাগতেছে, অ্যান্ড ইটস ভেরি পেইনফুল। এজন্য তোমার যেটা কাজ সেটাকে ভালো লাগতে হবে, সেটাকে ভালোবাসতে হবে, তখন কাজটা করেও মজা পাওয়া যাবে। সো তোমাদের এই মোমেন্টে কাজ কি বলো তো? পড়াশোনা করা। সামনে ইয়ার ফাইনাল এক্সাম, তারপর আস্তে আস্তে প্রি টেস্ট আসবে, টেস্ট আসবে, এইচএসসি পরীক্ষা আসবে, অ্যাডমিশন আসবে। তুমি যদি পড়াশোনাকে একটা প্যারা হিসাবে নাও, যত দিন যাবে এটাকে আরও প্যারা মনে হবে এবং তোমার খারাপ লাগা কমবে না কখনোই, শুধু বাড়বে। সো এটাকে ভালো লাগতে হবে। ভালো লাগাটা একটু কঠিন আমি জানি, বাট যতটা সম্ভব কম খারাপ লাগা যায় সেই চেষ্টাটা করতে হবে। ওকে, এবং এই চেষ্টা করতে করতেই দেখবে একটা সময় তোমার পড়তে ভালো লাগবে। যেমন আমি যদি আমার কথাই বলি, ফার্স্ট ইয়ারে ফিজিক্স আসলে আমার পছন্দই ছিল না, একদমই ভালো লাগতো না, বাট ম্যাথ সলভ করতে 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 একটা সময় গিয়ে ম্যাথ সলভিং এর মজাটা পেয়ে গেছিলাম, তখন ম্যাথ সলভ করতে ভালো লাগতো। হ্যাঁ, সব কিছুর প্রতি ভালো লাগা তৈরি হয় নাই, সব সাবজেক্ট ভালো লাগেও নাই, এটা আমি বলবো না, এটা বললে মিথ্যা কথা বলা হয়ে যাবে, বাট ফিজিক্সের প্রতি একটা ভালো লাগা অটোমেটিক তৈরি হয়ে গেছিল ম্যাথ সলভ করতে করতে। সো তুমি যখন ওই জিনিসটার মধ্যে মজা খুঁজে পাবা না, তখন না জিনিসটা তোমার খুব বেশি কষ্ট দিবে না। ঠিক আছে, তুমি কাজ করতেছো, তোমার কাজ করা লাগবে, আলটিমেটলি দুনিয়াতে আমরা সবাই কাজ করতেই আসছি। সেই কাজটাকে যখন তোমার পছন্দ হবে, তুমি কাজ করেও মজা পাবা, দেখবা যে কাজের আউটপুট আসলেও মজা পাচ্ছ, এবং প্রসেসটাকে এনজয় করা লাগবে। কারণ দেখো তুমি জাস্ট ভাবতেছো এরকম কিছু যে
হ্যাঁ আমি ইন্টার লাইফে প্রচুর পড়াশোনা করব, দেন আমি বুয়েটে যাব বা আমি মেডিকেলে যাব, তারপর তো আমার লাইফে আর কোনো প্যারা নাই। ইটস কমপ্লিটলি রং ভাই। তুমি ইন্টারমিডিয়েটে যতটুকু পড়াশোনা করতেছো বুয়েটে পড়াশোনা এর চেয়ে বেশি, আই গেস মেডিকেলে পড়াশোনা এর চেয়ে বেশি হওয়া উচিত, ঠিক আছে? সো তখনও তোমার লাইফে প্যারা থাকবে। সো ওই শান্তির যে ব্যাপারটা, যে না আমি তো এই টার্গেটটা ফুলফিল করতেছি এরপর মনে আমি শান্তি পাবো, না এরকম হয় না। বা তুমি বললা যে না আমি বুয়েট কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর মনে হয় শান্তি আছে, আমার তো বুয়েটে গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, যে লাস্ট ইয়ার শেষ হয়েছে, আমি কি অনেক শান্তিতে আছি? না এরকম কিন্তু না। বা যখন আমি বুয়েটে পড়তাম তখনও কি আমি অনেক শান্তিতে ছিলাম? না, তখনও প্যারা ছিল ভাই, এখনো প্যারা আছে। সো এগুলো থাকবেই। এরকম কোনো মানে আলটিমেট ডেস্টিনেশন নাই যে হ্যাঁ এইটা কমপ্লিট করার পর শান্তি, এরকম নাই। ইউ হ্যাভ টু এনজয় দ্য প্রসেস, তোমার প্রসেসটা এনজয় করা লাগবে। আদারওয়াইজ কিন্তু জীবনে কখনোই শান্তি খুঁজে পাবা না। যদি শান্তির পিছনে দৌড়াও যে না শান্তি আমি এই কাজ শেষে পাবো, ওই কাজ শেষে শান্তি পাবো, না এরকম হয় না। ইউ হ্যাভ টু এনজয় দ্য প্রসেস। তুমি যখন প্রসেসটাকে এনজয় করবা শান্তি তোমার মধ্যে অটোমেটিক্যালি থাকবে। ওকে, সো যেটাই করতেছো এই মোমেন্টে তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, পড়াশোনাটাকে ভালো লাগাইতে হবে এবং এটাকে ভালোবাসতে হবে। তাহলে হচ্ছে খারাপ লাগা কাজ করবে কম, ডিপ্রেশন আসবে কম, পড়তেও মজা লাগবে, আউটপুট জেনারেট করাটা উইল বি ইজি। চলো কিছু ম্যাথ সলভ করা যাক। আসো প্রথম ম্যাথ নাম্বার 1 কি বলছে? একটা সরল দোলকের বিস্তার 0 পয়েন্ট, এগুলো সব এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি আজকে আমি 7টা ম্যাথ করাবো, 7টা ম্যাথের মধ্যে 6টা ম্যাথ এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, একটা ম্যাথ এমসিকিউ এর জন্য, আইদার এইচএসসি এমসিকিউ অথবা অ্যাডমিশন এমসিকিউ, যেখানে আমি তোমাদের 7টা কেস অ্যানালাইসিস করাইছিলাম তার মধ্যে একটা। বাট বাকি 6টা ম্যাথ পিওরলি এইচএসসি পরীক্ষার জন্য, এগুলো পারা লাগবে। দেখেন কি বলছে ফর এইচএসসি। একটা সরল দোলকের বিস্তার 0.01 মিটার, সাম্যাবস্থানে এর গতিশক্তি হচ্ছে 250 জুল, ববের ভর হচ্ছে 20 গ্রাম, সরল ছন্দিত স্পন্দনের গতির সমীকরণ বের করো। ভাই এখানে গতির সমীকরণ আমি কেমনে বের করব? আচ্ছা প্রথমে কুয়েশন পড়ে বোঝার চেষ্টা করো। তোমাকে বলছে কি একটা সরল দোলক আছে, সরল দোলকটা কেমনে গতিশীল? সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। কেমনে গতিশীল? সিম্পল হারমোনিক মোশনে। ধরো এই, ওকে, এবং এই, ওকে। সরল দোলকটা কিভাবে দুলতেছে? বাম থেকে ডান, ডান থেকে বাম, আবার বাম, আবার ডান, এইভাবে অসিলেট করতেছে সিম্পল হারমোনিক মোশনে। বলছে ওর দোলনের যে বিস্তার, বিস্তারের মান দেওয়া আছে, সেই বিস্তারের মান হচ্ছে 0.01 মিটার, 0.01 মিটার, এবং সাম্যাবস্থায় গতিশক্তি দেওয়া আছে। কোন অবস্থায়? সাম্যাবস্থায়। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি সাম্যাবস্থার গতিশক্তি কত। সাম্যাবস্থার গতিশক্তি দেওয়া আছে হচ্ছে কত? 250 জুল। আচ্ছা সরল দোলকটা কিসে গতিশীল? সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। সিম্পল হারমোনিক মোশনে সাম্যাবস্থায় বিভব শক্তি কত হয়? বিভব শক্তি হয় 0, মনে আছে? সাম্যাবস্থায় বিভব শক্তি কত হয়? যদি কোশ্চেনে বলা নাও থাকে তাও ভাই আমরা ধরে নিব আইডিয়াল কেসে 0। সবসময় 0 নাও হতে পারে, আমরা ব্যতিক্রম কেসটাও দেখছিলাম, 0 নাও হতে পারে, আগে থেকে একটা বিভব শক্তি থাকতেও পারে, বাট সেটাকে কোশ্চেনে বলা আছে? বলা নাই। যেহেতু বলা নাই আমরা ধরে নিব সাম্যাবস্থায় বিভব শক্তি কত? 0। বা এটা না ধরে নিলেও আসলে কোনো সমস্যা নাই। কি বলেন ভাই, না ধরে নিলেও কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নাই। সাম্যাবস্থায় গতিশক্তি কি হয়? ম্যাক্সিমাম হয়, এটা তো জানি নাকি? বিস্তারে গতিশক্তি হয় মিনিমাম, সাম্যাবস্থায় গতিশক্তি কি হয়? ম্যাক্সিমাম হয়। সো এটা হচ্ছে আমাদের ইকে ম্যাক্স বা ম্যাক্সিমাম গতিশক্তি। সেই ম্যাক্সিমাম গতিশক্তি বের করার ফর্মুলা কি? যদি মনে থাকে হাফ কে এ স্কয়ার, তার মানে এই যে ম্যাক্সিমাম গতিশক্তি এটার মান দেওয়া আছে হচ্ছে 250 জুল, ওকে। এবং ম্যাক্সিমাম গতিশক্তির মান কত? হাফ কে এ স্কোয়ার্ড, এটার মান দেওয়া আছে 250 জুল। দুইটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কে এ স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 500। এর মান কত? এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -2। কত? 10 টু দি পাওয়ার -2 মিটার। ওকে যদি স্কোয়ার করি 10 টু দি পাওয়ার -4 কত হবে? কে ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইজ ইকুয়ালস টু 500। এখান থেকে যদি কে এর মান বের করি, কে এর মান আসবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 6। কত? 5 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 6। এইটা আসবে হচ্ছে কে এর ভ্যালু। ভাই কে এর ভ্যালু কেন বের করলেন? দেখো তোমার বের করতে বলছো ওর গতির সমীকরণ। একটা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল বস্তুর গতির সমীকরণটা কিরকম হয়? গতির সমীকরণ হয় x ইজ ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস ডেল। দেখো এর মান তোমাকে কুয়েশনে দিয়ে দিছে 0.01 মিটার। তোমার ডেলের মান আসলে কুয়েশনে দেওয়া নাই আর কি, মানে কুয়েশনে বলে নাই যে ওর যাত্রা কই থেকে শুরু করছে। তোমাকে কি t ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে ওর অবস্থান দেওয়া আছে? দেওয়া নাই। তার মানে ডেলের মান আসলে এখানে বের করা যাবে না, ডেলকে আমরা ডেলের মতো রেখে দিব। ওমেগার মানটা বের করা লাগবে। ওমেগার মান বের করলে কিন্তু গতির সমীকরণটা পরিপূর্ণ হয়ে যাবে। ভাই আমরা ওমেগার মান কেমনে বের করব? মনে আছে ওমেগার ফর্মুলা? ওমেগার ফর্মুলা কি ছিল? ওমেগার ফর্মুলা ছিল √k/m।
কেটা কি? কে হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের সেই সমানুপাতিক ধ্রুবক, এই যেটার মান আমরা বের করলাম। এমটা কি বলতো? এম হচ্ছে যেই বস্তু সিম্পল হারমোনিক মোশনে দুলতেছে তার ভর। এখানে সিম্পল হারমোনিক মোশনে দুলতেছে কে? সরল দোলক। সরল দোলকের কে? এই ববটা। ববের ভর কত? 20 গ্রাম। দেওয়াই আছে কুইশনে, বসাই দাও। তাহলে আসেন আমরা যদি বসাই, এখান থেকে আমরা ওমেগার মান পেয়ে যাব। কে এর মান হচ্ছে 5 × 10⁶। এম এর মান কত? এম হচ্ছে 20 গ্রাম, তার মানে 20 × 10⁻³ কেজিতে নেওয়ার জন্য। ঠিক আছে? সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, একটা কাজ করো, এখানে হচ্ছে 2টা দিয়ে দাও, তাহলে 10⁷ হয়ে যাবে। 2টা দিলে হয়ে যাবে হচ্ছে 500, তাই না? 2টা না, একটা কাজ করো, প্রথমে হচ্ছে আমার ক্যালকুলেটরটা হাতের কাছে নাই, যদি এটাকে আমি 20 দিয়ে ভাগ করি তাহলে প্রথমে কত হবে? প্রথমে হবে হচ্ছে 2.5, তো না 25ই তো হবে, তাই না? হ্যাঁ 25 হবে, তার মানে হচ্ছে √25, এখানে দিলাম 2টা × 10⁻⁷। গ্যাজাম হয়ে গেল। 10⁻⁶ বা 10⁻⁸ যদি আসতো, লাইফটা একটু সহজ হয়ে যেত। যাই হোক, এখান থেকে আমরা ওমেগার মানটা বের করব 5 × √10⁻⁷। ওকে, সো এখান থেকে ওমেগার মানটা বের হবে, একটু ক্যালকুলেট করো। সো দেন হচ্ছে ওমেগার মানটা আমরা এখানে বসাই দিব। এর মান কত? এর মান হচ্ছে 0.01 সাইন। ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে √25 × 10⁷ মাল্টিপ্লাইড বাই টি প্লাস হচ্ছে ডেল। এইটা হবে হচ্ছে গতির সমীকরণ। বুঝতে পেরেছো? ভাইয়া ডেলের মান বের করলেন না, ডেলের মান বের করার মতো ইনফরমেশন তো কুইশনে দেওয়া নাই। কুইশনে কোথাও ডেলের মান বের করার মতো ইনফরমেশন দেওয়া আছে? যদি বলতো t = 0 সেকেন্ডে আমার এই বস্তুটা সাম্যাবস্থায় ছিল, ডেল হইতো 0। যদি বলতো t = 0 সেকেন্ডে আমার বস্তুটা বিস্তারে ছিল, তখন ডেল হইতো কত? 90 ডিগ্রি। এগুলো সব তোমাদের শেখাইছিলাম, কোন অবস্থানের জন্য গতির সমীকরণ কি হবে, A to Z এভরিথিং। সো যদি কুইশনে ওই ইনফরমেশনটা দেওয়া থাকতো তখন আমরা এটা করতে পারতাম, বাট ইনফরমেশনটা দেওয়া নাই, সো এটা করা আসলে পসিবল না। বুঝতে পেরেছো? সহজ। পারবো তাহলে? কনফিউশন নাই কোনো? জাস্ট ওমেগার মানটা বের করা লাগবে। ওমেগার মানটা আমরা সমীকরণের মধ্যে বসাই দিব, আমাদের আলটিমেটলি গতির সমীকরণটা বের হয়ে যাবে। ওকে, নেক্সট ম্যাথ। কি বলছে? বলছে পৃথিবী পৃষ্ঠে একটা সরল দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। একে চন্দ্র পৃষ্ঠে নিয়ে গেলে এর দোলনকাল হয় 4.5 সেকেন্ড। পৃথিবী ভর এবং চন্দ্রের ভরের অনুপাত হচ্ছে 41। কত? 41, এটা 81 হওয়া উচিত। কত হওয়া উচিত? 81। ঠিক আছে, এটা বাংলা করতে যায় হচ্ছে গ্যাঞ্জামটা বাজাই দিছে। ঠিক আছে, এটা কত হবে? এটা হবে হচ্ছে 81, 81। ঠিক আছে, 81 দাও, স্ট্যান্ডার্ড ভ্যালুটাই আমরা নেই, 81। বা বাংলায়ও লিখতে পারো। বাংলা আয় হায়, এটা মুছলে তো সবই মুছে যাবে গো। জীবনটা একটা বেদনা, বাট ইটস ওকে, বেদনা হইলেও আসলে খুব বেশি সমস্যা নাই। ঠিক আছে, বোঝাও কত আসবে এখানে? এখানে আসবে হচ্ছে 81। আচ্ছা, হলে পৃথিবীর ব্যাসার্ধ এবং চাঁদের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। ও মাই গড, কি বলছে দেখেন। তাহলে আমাদের কাছে একটাই সরল দোলক আছে, তার পর্যায়কাল আমরা একবার হিসাব করছি পৃথিবীতে, আর একবার হিসাব করছি চাঁদে। তাহলে দুইটা জিনিস আঁকি তো। ভাইয়া পৃথিবী দেখতে কেমন, এটা যদি জিজ্ঞাসা করো পৃথিবী দেখতে কেমন, তোমার তো পৃথিবী থেকে বের করে দেওয়া উচিত। চাঁদ দেখতে কেমন, তোমার চাঁদ দেখতে কেমন সেটা জানি না, বাট পৃথিবীর চাঁদ দেখতে হচ্ছে এমন। ঠিক আছে, তাহলে আসেন এখানে আমাদের কি আছে? এখানে আছে হচ্ছে পৃথিবী, এখানে কি? এখানে হচ্ছে পৃথিবী, এটা কি? এটা হচ্ছে ভাইয়া চাঁদ। ওকে, পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি কত? আমি ধরলাম পৃথিবী পৃষ্ঠের গ্র্যাভিটি হচ্ছে G1। ওকে, চাঁদের পৃষ্ঠের গ্র্যাভিটি কত ধরলাম? G2। পৃথিবীর ভর ধরলাম M1, ব্যাসার্ধ ধরলাম R1, চাঁদের ভর ধরলাম M2, ব্যাসার্ধ ধরলাম R2। আচ্ছা, এখন সেম সরল দোলক নিয়েই আমি একবার ছিলাম কোথায়? পৃথিবীতে। দেখো এগুলো তোমার পরীক্ষায় কিছুই লেখা লাগবে না, আমি তো জাস্ট প্রথমবার ম্যাথটা করাচ্ছি দেখে এত ডিটেলস লিখতেছি। এত কিছু তোমার পরীক্ষায় লেখা লাগবে না, এত কিছু আঁকাও লাগবে না, তুমি নর্মালি সলভ করতে পারলেই দ্যাট উইল বি এনাফ। এই সেম সরল দোলকটা নিয়ে আমি গেছি চাঁদে। আচ্ছা, তার জন্য দোলনকাল চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হইলো? আমি কি পৃথিবী থেকে চাঁদে যাওয়ার জন্য কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে? না, কার্যকর দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হবে না। তুমি যে পৃথিবী থেকে চাঁদে যাবা তার জন্য কার্যকর দৈর্ঘ্য কেন চেঞ্জ হবে? চেঞ্জ হবে গ্র্যাভিটি। পৃথিবী থেকে আমরা যখন চাঁদে যাব গ্র্যাভিটির মান পরিবর্তন হয়ে যাবে না? পৃথিবী পৃষ্ঠের গ্র্যাভিটি আর চাঁদের পৃষ্ঠের গ্র্যাভিটি কি সেম? অবশ্যই না। সো গ্র্যাভিটির মান এখানে পরিবর্তন হয়ে যাবে, এবং গ্র্যাভিটির পরিবর্তনের জন্য পর্যায়কালও চেঞ্জ হয়ে যাবে। তাহলে ধরেন পৃথিবী পৃষ্ঠে পর্যায়কাল হচ্ছে T1, সেটা দেওয়া আছে কুইশনে 2 সেকেন্ড, এবং চাঁদের পৃষ্ঠে পর্যায়কাল হচ্ছে T2, সেটা দেওয়া আছে কুইশনে 4.5 সেকেন্ড।
ওকে, তাহলে ভাই পৃথিবী পৃষ্ঠে পর্যায়কাল কত হবে? বলো 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 বলো। পৃথিবী পৃষ্ঠে পর্যায়কাল t1 is equals to 2 pi root over l by g1। কার্যকর দৈর্ঘ্য তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে গ্র্যাভিটি। সো এখানে t1 হচ্ছে পৃথিবী পৃষ্ঠে পর্যায়কাল, g1 হচ্ছে পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি, আর l তো দুই জায়গাতেই সেম। তাহলে চাঁদের পৃষ্ঠে পর্যায়কাল কত হবে? 2 pi root over l by g2। g2 কি? g2 হচ্ছে চাঁদের পৃষ্ঠে গ্র্যাভিটি, আর t2 হচ্ছে চাঁদের পৃষ্ঠে পর্যায়কাল। এই দুটো রেশিও নাও তো, কি নিবা? রেশিও t1 by t2 is equals to root over g2 by g1। কি? t1 by t2 is equals to root over g2 by g1, কারণ বাকি সব তো কাটাকাটি যাবে। তাহলে বলো তো এখান থেকে g2 by g1 কত হবে? g2 by g1 হবে t1 by t2 তার উপর হোল স্কয়ার। t1 এর মান কত? t1 হচ্ছে 2 সেকেন্ড পৃথিবী পৃষ্ঠে পর্যায়কাল, t2 এর মান কত? 4.5 সেকেন্ড। এটা হচ্ছে চাঁদের পৃষ্ঠে পর্যায়কাল তার উপর স্কয়ার। ঠিক আছে, এখান থেকে আমার কি বের করা লাগবে? পৃথিবীর ব্যাসার্ধ এবং চাঁদের ব্যাসার্ধের অনুপাত। এটাকে আমরা নির্ণয় করব। দেখো এটা খুবই সহজ। তুমি কি এখান থেকে আলটিমেটলি চাঁদের গ্র্যাভিটি এবং পৃথিবীর গ্র্যাভিটির রেশিও পেয়ে গেছো না? পেয়ে গেছো তো। বলো পৃথিবীর গ্র্যাভিটির ফর্মুলা কি হবে? পৃথিবীর গ্র্যাভিটির ফর্মুলা হবে এটা। ঠিক আছে, পৃথিবীর ভর নিচে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের স্কয়ার। চাঁদের গ্র্যাভিটির ফর্মুলা কি হবে? চাঁদের ভর নিচে হবে চাঁদের ব্যাসার্ধের স্কয়ার। ওকে, আমার কি দেওয়া আছে? g2 by g1 দেওয়া নাই, এটা আমি বের করছি, কষ্ট করে বের করছি ভাই। আপনি বলেন দেওয়া আছে, দুঃখিত দেওয়া নাই, বের করেছি। তাহলে বলেন g2 by g1 কত হবে? এখান থেকে রেশিও নাও, আসবে হচ্ছে m2 by m1 মাল্টিপ্লাইড বাই r1 by r2 তার উপর স্কয়ার্ড। তোমার কিন্তু এই r1 by r2 এর মানই বের করা লাগবে। তোমরা বলছে না পৃথিবীর ব্যাসার্ধ এবং চাঁদের ব্যাসার্ধের অনুপাত কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r1, চাঁদের ব্যাসার্ধ হচ্ছে r2। তোমার কি r1 by r2 বের করা লাগবে না? এটাই কিন্তু বের করা লাগবে। তাহলে আসেন এটাকে বাম পাশে নিয়ে আসি। যদি বাম পাশে নিয়ে আসি, r1 by r2 তার উপর হোল স্কয়ার্ড, এখানে থাকবে g2 by g1 মাল্টিপ্লাইড বাই m1 by m2। এটাকে এই পাশে নিয়ে আসছি। ঠিক আছে, ওকে, এখন জাস্ট মান বসাই দিবা। g2 by g1 কত? 2 by 4.5 তার উপর স্কয়ার। m1 by m2 কত? এই যে দেওয়া আছে m1 by m2। পৃথিবীর ভর এবং চাঁদের ভরের অনুপাত হচ্ছে 81। তাহলে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, তার মানে এখানে আসবে 81। ঠিক আছে, যদি দুই পাশে রুট করি r1 by r2, এখানে হচ্ছে রুট করলে স্কয়ার চলে যাবে। 2 by 4.5 এখানে রুট করলে হয়ে যাবে 9, তার মানে 18 ডিভাইডেড বাই 4.5। এইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এবং চাঁদের ব্যাসার্ধের রেশিও। দেখেন বুঝছেন কিনা? একদম সহজ, ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএসসি এই টাইপের ম্যাথ। ঠিক আছে, এগুলো কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলোই আসে পরীক্ষাতে। ঠিক আছে, পারবা শিওর এই টাইপের ম্যাথ আসলে? তাহলে আমাদের দেওয়া আছে পর্যায়কাল, পর্যায়কালের অনুপাত থেকে আমরা গ্র্যাভিটির অনুপাত বের করব, গ্র্যাভিটির অনুপাত থেকে আমরা ব্যাসার্ধের অনুপাত বের করব। চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 6 এর মিলিত কনসেপ্ট, বাট কোয়াইট ইজি। পারবো শিওর? তাহলে আসেন নেক্সট ম্যাথ। চলো পরেরটায় যাচ্ছি। এটা তো পারবা না। পরেরটা কি বলেছে? বলছে একটা স্থির, আরে বাবারে স্থির না গো, স্থির 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 স্থির, কি স্থির? ওকে, একটা স্থির লিফটের মধ্যে রাখা একটা সরল দোলকের দোলনকাল হচ্ছে t। যদি লিফটটা উপরের দিকে g/4 ত্বরণ নিয়ে উঠে তাহলে দোলকের দোলনকাল কত হবে? আচ্ছা কি বলছে? বলছে হচ্ছে প্রথমে একটা লিফট স্থির ছিল, ওকে, পরবর্তীতে এই লিফটটাই উপরের দিকে ওঠা শুরু করছে g/4 ত্বরণে। তাহলে লিফটটা যখন স্থির ছিল তখন লিফটের ভিতরে একটা সরল দোলক আছে, এটা হচ্ছে লিফট স্থির, মানে তার বেগ কত? 0। আচ্ছা এই অবস্থার পর্যায়কাল কত হবে? দেখো এই অবস্থার পর্যায়কাল হবে t is equals to 2 pi root over l by g। তারপর কি হয়েছে ভাইয়া? তারপর লিফট তো আর মানে না কোনো মানা, ঠিক আছে, লিফট উপরের দিকে ওঠা শুরু করছে a is equals to g/4 ত্বরণ নিয়ে। ভিতরে কি আছে? ভিতরে আছে পেন্ডুলাম বা সরল দোলক, এই হচ্ছে আমাদের সরল দোলক। বলো তো এই অবস্থায় সরল দোলকটার পর্যায়কাল কত হবে? ইফেক্টিভ গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যাবে। শিখাইছিলাম না? শিখাইছি কিন্তু এই জিনিস, 2 ক্লাস ধরে শিখাইছি এই জিনিস। যদি না পারো জীবন কিন্তু বেদনা। দেখো আমাদের এখানে নিচের দিকে একটা গ্র্যাভিটি তো এমনি আছে, একটা সিউডো অ্যাক্সিলারেশন আসবে a, সো এখানে আলটিমেটলি ইফেক্টিভ গ্র্যাভিটি কত হয়ে যাবে? g প্লাস a। ওকে, তাহলে এবার পর্যায়কাল কত হবে? এইবার পর্যায়কাল হবে হচ্ছে t প্রাইম ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার l বাই g ইফেক্টিভ। কার্যকর দৈর্ঘ্য কি চেঞ্জ হবে না? কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ হবে না, চেঞ্জ হবে ইফেক্টিভ গ্র্যাভিটি। তাহলে আগে পর্যায়কাল ছিল t, এখন হচ্ছে t প্রাইম। এই t প্রাইমকে হচ্ছে t এর সাপেক্ষে প্রকাশ করা লাগবে। কিভাবে করবা? চলো t ডিভাইডেড বাই t প্রাইম নাও, এখানে আসো। কি করবা? t
টি প্রাইম ডিভাইডেড বাই টি নাও, উল্টা বললাম, টি প্রাইম ডিভাইডেড বাই টি, কারণ টি প্রাইমকে তোমার টি এর সাপেক্ষে প্রকাশ করা লাগবে। তোমার ম্যাথে কি বলে দিচ্ছে যে স্থির অবস্থায় পর্যায়কাল হচ্ছে টি বা দোলনকাল হচ্ছে টি, গতিশীল অবস্থায় পর্যায়কাল কত, তার মানে গতিশীল অবস্থার পর্যায়কালকে স্থির অবস্থার পর্যায়কাল টি এর সাপেক্ষে প্রকাশ করতে বলছে। তাহলে আসেন টি প্রাইম বাই টি নেন, 2 পাই এল এল বাদ থাকবে কি রুট ওভার জি বাই জি প্রাইম বা জি ডিভাইডেড বাই জি ইফেক্টিভ। ওকে, তাহলে উপরে হচ্ছে জি, নিচে হচ্ছে জি প্লাস এ, তাহলে উপরে জি এর মান কত, এর মান হচ্ছে জি বাই 4। ওকে, তাহলে উপরে যাবে হচ্ছে 5g, সরি উপরে যাবে 4g, নিচে আসবে কি 5g, তার মানে আসবে রুট ওভার 4/5, তার মানে টি প্রাইমের মান হবে রুট ওভার 4/5 মাল্টিপ্লাইড বাই টি। সেই সহজ একদম, ঠিক আছে, এটাই অ্যান্সার। পারবেন না বলেন তো? একদম সহজ, পারবো শিওর, কোনো কনফিউশন নাই। এই টাইপের কোয়েশ্চেন যদি আসে সলভ করে আসতে পারবা, ভেরি গুড। নেক্সট কি বলছে 4 নাম্বারটা, 4 নম্বরে বলছে সাম্যাবস্থা হতে 0.01 মিটার দূরে, বিস্তারে না, সাম্যাবস্থা থেকে 0.01 মিটার দূরে একটা সরল দোলক পিণ্ডের ত্বরণ 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দোলনকাল নির্ণয় করো। আচ্ছা, এটাও এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। প্রথমে বলছে দোলনকাল নির্ণয় করো, দেন বলছে দোলকের দৈর্ঘ্য যদি 0.49 মিটার হয় তাহলে জি এর মান নির্ণয় করো। ও মাই গড ভাইয়া, এটা কি প্রশ্ন? কিছুই তো বুঝলাম না, আগা মাথা সহজ প্রশ্ন। দেখো বলছে কি, কোয়েশ্চেন পড়ো, ভয় পাওয়ার কিছুই নাই। সরল দোলক কেমনে দুলে? সিম্পল হারমোনিক মোশনে। তাহলে সিম্পল হারমোনিক মোশনের যত ফর্মুলা ছিল সেগুলো সরল দোলকের জন্য অ্যাপ্লিকেবল অবশ্যই। সরল দোলকের মোশনটা কেমন? সিম্পল হারমোনিক মোশন। তাহলে সিম্পল হারমোনিক মোশন আমরা যত ফর্মুলা শিখে আসছি প্রত্যেকটা ফর্মুলা আমরা সরল দোলকেও অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখেন আমাদের সরল দোলকের অবস্থা কিরকম, অবস্থা হচ্ছে এরকম। ও মাই গড, সরি, এই এখানে আছে সরল দোলক। সরল দোলকটা ধরো সাম্যাবস্থা থেকে এই যে 0.1 মিটার দূরে আসছে। কতখানি দূরে? সাম্যাবস্থা থেকে 0.01 মিটার দূরে, দুঃখিত এতটুকু দূরে। এই পজিশনে তার ত্বরণ দেওয়া আছে কত? ত্বরণের মান দেওয়া আছে হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখান থেকে বলছে পর্যায়কাল বের করতে। ভাই এখান থেকে পর্যায়কাল কেমনে বের করব? আচ্ছা, ত্বরণের ফর্মুলা তুমি জানো না? না ভাই, আমি তো সরল দোলকের ত্বরণের ফর্মুলা জানি না। সরল দোলকের মোশন কেমন? সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনের ত্বরণের ফর্মুলা তুমি জানো না? অবশ্যই জানো, সেটা কি ছিল? ওমেগা স্কোয়ার্ড এক্স। ভাই কি ছিল? এ ইজ ইকুয়ালস টু, বা এর মান, মানে এমনিতে তো মাইনাস আসবে, সেটা তো ভেক্টরের জন্য, মানের কথা চিন্তা করলে জাস্ট ওমেগা স্কোয়ার্ড এক্স। ওকে, তাহলে আমাদের এ কত? এ হচ্ছে 0.2, কোয়েশ্চেনে দেওয়া আছে। ওমেগার মান জানি না। এক্স কত? এক্স হচ্ছে 0.01, তার মানে ওমেগা স্কোয়ার্ডের মান হবে হচ্ছে 20। কত? 20। এটা হচ্ছে ওমেগা স্কোয়ার্ডের মান। তাহলে ওমেগার মান কত হবে? ওমেগার মান হবে রুট ওভার 20, মানে 4 পয়েন্ট সামথিং, 4.2 বা 4.3 বা আরেকটু বেশি হইতে পারে, 4.56 হইতে পারে। ঠিক আছে, সো ওমেগার মান তো পেয়ে গেলাম ভাইয়া, বাট ওমেগা তো আমাকে বের করতে বলে না, আমাকে বের করতে বলছে কি? দোলনকাল। তুমি যদি ওমেগা জানো, দোলনকাল বের করা কোনো ব্যাপার? বলো দোলনকালের ফর্মুলা কি? t is equals to 2 pi by omega, that means 2 pi divided by root over 20। সো এখান থেকে ক্যালকুলেট করলেই আমাদের দোলনকাল বের হয়ে যাবে। শেষ, একদম সহজ, বুঝছেন? সহজ না একদম? তাহলে ত্বরণের ফর্মুলা থেকে আমরা, এই ত্বরণের ফর্মুলা কই থেকে পাইলাম ভাইয়া? আমরা তো সরল দোলক এরকম কিছু পড়ি নাই। বারবার বলতেছি, সরল দোলক কিন্তু সিম্পল হারমোনিক মোশনেই মুভ করে। তার মানে সিম্পল হারমোনিক মোশনের জন্য যত ফর্মুলা অ্যাপ্লিকেবল ছিল সব কিন্তু সরল দোলকের জন্যও অ্যাপ্লিকেবল। সো আমরা সেখান থেকে ত্বরণের ফর্মুলা লিখছি, ওমেগার মান বের করছি, ওমেগার মান বসায় দোলনকাল বের করে ফেলছি। ওকে, গুড। এখন এখান থেকে তোমার কি বলছে? সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য যদি এত হয়, গ্র্যাভিটির মান কত? দেখো তুমি সরল দোলকের দোলনকাল অলরেডি বের করে ফেলছো না? তাহলে তুমি দোলনকালের ফর্মুলা লেখো, t is equals to 2 pi root over l by g, দুই পাশে স্কোয়ার করো, তাহলে t squared is equals to 4 pi squared into l by g। তোমার কিসের মান লাগবে? গ্র্যাভিটির মান লাগবে। g কে বাম পাশে নিয়ে আসো, তাহলে g is equals to 4 pi squared divided by t squared multiplied by l। টি এর মান কত? টি এর মান হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই রুট ওভার 20। যদি এটাকে স্কোয়ার করি তাহলে কত আসবে? উপরে 4 পাই স্কোয়ার, নিচেও আসবে 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 20। এল এর মান কত? এল এর মান হচ্ছে কত? 0.49। কত? 0.49। তাহলে দেখেন এখান থেকে 4 পাই স্কোয়ার বাদ, উপরে যাবে হচ্ছে 20 মাল্টিপ্লাইড বাই 0.49, ক্যালকুলেট করেন 9.8 মিটার
পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, একদম সহজ। পারবা না বলো তো? খুবই 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 সহজ। ভাই আমি যদি মুখস্থ লেখা দিয়ে আসি, মুখস্থ লেখা যাবে না, ঠিক আছে? অবশ্যই ফর্মুলা অ্যাপ্লাই করে প্রপারলি ক্যালকুলেট করে বের করে দেখা আসা লাগবে। কিছু না পারলে তখন মুখস্থ লেখো, তাও লেখো না। কেন পারবে না? সহজ ফর্মুলা ভাই। তোমাদের যদি বলি যে না পারলে তোমরা তো ওইটাই করবা। মানে তোমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো 1 ঘন্টা ধরে পড়াইলাম, 1 ঘন্টা ধরে কিছু একটা বুঝাইলাম, বুঝানোর পর বললাম দেখো তুমি যদি 1 ঘন্টার কিছুই না বুঝো, এই হচ্ছে একটা সূত্র x + y = z, তুমি খালি এটা লিখে আসবা, তুমি ওইটাই লিখবা। তুমি ওই আগের 1 ঘন্টা নিয়ে চিন্তাও করবে না। এতটুকু আত্মবিশ্বাস তোমাদের উপর আমার আছে। যাই হোক গাইস, তোমাদের আর কোনো শর্টকাট আমি শিখাবো না। এইচএসসি পরীক্ষায় কিন্তু এভাবে লেখা লাগবে, ঠিক আছে? শর্টকাট শিখাইলে কিন্তু তোমরা আবার শর্টকাট অ্যাপ্লাই করে দিও না এইচএসসি তে। ওগুলো এমসিকিউ এর জন্য, শর্টকাট যেগুলো শিখাই সেগুলো এমসিকিউ এর জন্য, অ্যাডমিশনের জন্য। এইচএসসি রিটেনে কখনো শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না, অবশ্যই প্রপার ওয়েতে অ্যান্সার করে আসা লাগবে। শর্টকাট অ্যাপ্লাই করলে কিন্তু বিপদ আছে। ওকে, আসেন নেক্সট 5 নাম্বার ম্যাথ। ভাই 5 নাম্বার ম্যাথে কি বলছে? 5 নাম্বার ম্যাথে বলছে একটা সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে, মানে 50% বৃদ্ধি করতে কার্যকর দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন করতে হবে। ভাইয়া এই ম্যাথটা আমি কেমনে করব? দেখো এই ম্যাথ তুমি পারো গো বাবা, এই ম্যাথ তুমি পারো, জাস্ট একটু চিন্তা করা লাগবে। প্রথম কথা, তুমি কি চাচ্ছ? দোলনকাল 50% বৃদ্ধি করতে চাচ্ছ। তার মানে দোলনকাল আগে যা ছিল তার চেয়ে আরো 50% বাড়াবো। তাহলে নতুন দোলনকাল কত হবে? নতুন দোলনকাল হবে আগে যেটা ছিল তার চেয়েও 50% বেশি, মানে তার চেয়েও 0.5 গুণ বেশি। তাহলে আগে ছিল টি, এর চেয়েও 0.5 গুণ বেশি, মানে প্লাস 0.5 টি, মানে হচ্ছে 1.5 টি। ঠিক আছে? যদি বলতো দোলনকাল 50% করতে বা 50% বানাতে, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট টি প্রাইম সমান 0.5 টি হইতো। বাট তোমাকে বলছে দোলনকাল 50% বাড়াইতে হবে, মানে বৃদ্ধি করা লাগবে। তার মানে আগে যা ছিল তার সাথে আরো 50% অ্যাড হবে, দ্যাট মিন্স নতুন দোলনকাল হবে 1.5 টি। প্রশ্ন হচ্ছে তার জন্য কার্যকর দৈর্ঘ্য কত % পরিবর্তন করা লাগবে। আচ্ছা, এখানে গ্র্যাভিটির ব্যাপারে কিছু বলছে, বলে নাই, তার মানে এখানে গ্র্যাভিটি কি থাকবে? গ্র্যাভিটি থাকবে কনস্ট্যান্ট। ওকে, গ্র্যাভিটি কনস্ট্যান্ট, গ্র্যাভিটি এখানে চেঞ্জ হবে না। ওকে, আমরা কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ করব, তার জন্য দোলনকাল চেঞ্জ হবে। তাহলে ধরলাম কার্যকর দৈর্ঘ্য আগে ছিল হেল, নতুন কার্যকর হেল না এল, নতুন কার্যকর দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম। তাহলে বলেন আমরা যদি পর্যায়কালের রেশিওর ফর্মুলা নেই, টি প্রাইম বাই টি ইজ ইকুয়ালস টু কি আসবে? মাই গড, রুট ওভার এল প্রাইম বাই এল। ঠিক আছে, দুই পাশে স্কোয়ার করে দাও। যদি স্কোয়ার করি টি প্রাইম আসবে হচ্ছে 1.5 টি ডিভাইডেড বাই টি, এটার উপর স্কোয়ার, এই পাশে আসবে এল প্রাইম, এই পাশে আসবে হচ্ছে এল। 1.5 কে স্কোয়ার করো 2.25 আসবে ইজ ইকুয়ালস টু এল প্রাইম বাই এল, দ্যাট মিন্স এল প্রাইম বা নতুন কার্যকর দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু 2.25 এল। ঠিক আছে, বাট এটা কি প্রশ্নে চাইছে? না, প্রশ্নে বলছে কার্যকর দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন করতে হবে। সো আইদার পরিবর্তনের মান বের করে দেখাইতে হবে, অথবা পরিবর্তনটা পার্সেন্টেজ আমরা দেখাবো। তাহলে আসেন আমরা প্রথমে পরিবর্তনের মানটা দেখাই। ভাই পরিবর্তনের মান কেমনে দেখাবো? পরিবর্তন ইজ ইকুয়ালস টু শেষ মান মাইনাস আদি মান। কার্যকর দৈর্ঘ্যের শেষ মান কত? এল প্রাইম। আদি মান কত? এল। এল প্রাইমের মান কত? 2.25 এল। 2.25 এল মাইনাস এল, দ্যাট মিন্স 1.25 এল। ওকে, তার মানে কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি করা লাগবে আদি কার্যকর দৈর্ঘ্যের 1.25 গুণ। অ্যানসারটা কেমনে লিখবা? সুতরাং এটা অ্যানসারটা একটু লিখে নাও তো। এগুলো কিন্তু ভাষায় লিখে আসা লাগবে, না এলে কিন্তু জীবনে বেদনা আছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস লাস্টে, সবসময় সৃজনশীলের লাস্টে একটা লাইন বাংলায় লেখা আসা লাগবে। ওকে, তাহলে আমরা কি লিখবো? কার্যকরী দৈর্ঘ্য, লেখো কার্যকরী দৈর্ঘ্য 1.25 গুণ বৃদ্ধি করতে হবে। 1.25 গুণ কিন্তু করতে হবে না, করতে হবে 2.25 গুণ। বৃদ্ধি করতে হবে হচ্ছে 1.25 গুণ। ঠিক আছে, বৃদ্ধি করতে হবে। একদম সহজ। পারবা না বলো তো? এই টাইপের কোশ্চেন যদি আসে, যদি বলতো কত পার্সেন্ট বৃদ্ধি করা লাগবে, লেটস সাপোজ তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করছে কত পার্সেন্ট বৃদ্ধি করা লাগবে, তখন কি করবা? পরিবর্তনটাকে হচ্ছে শতকরায় রূপান্তরিত করবা। যদি পার্সেন্টেজ অফ পরিবর্তন বের করতে বলে, কত পার্সেন্ট পরিবর্তন করা লাগবে, তার জন্য উপরে যাবে পরিবর্তন, নিচে আসবে হচ্ছে আদি মান মাল্টিপ্লাইড বাই 100%। পরিবর্তন কত? পরিবর্তন হচ্ছে 1.25 এল ডিভাইডেড বাই এল মাল্টিপ্লাইড বাই 100%। এল এল বাদ হবে হচ্ছে 100%।
125%। তার মানে কার্যকর দৈর্ঘ্য 125% বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? 125% বৃদ্ধি। ঠিক আছে, সহজ। সো নর্মাল পরিবর্তন চাইলে এতটুকু লিখে আসলেই হবে, বাট যদি কখনো শতকরা পরিবর্তন চায় সেটাকে আবার পার্সেন্টেজে কনভার্ট করে দিয়ে আসা লাগবে। দেখেন তো বুঝছেন নাকি? এই পর্যন্ত আরো দুইটা ম্যাথ আছে। দেখো দেখো দেখো, এই পর্যন্ত ক্লিয়ার গাইস আমাদের? এই পর্যন্ত কি বুঝছি? দাদা আর চাপ নিতে পারছি না, দাদা এইচএসসি 26 কামব্যাক পসিবল? আরে ভাই কেন কামব্যাক পসিবল হবে না? মাত্র এইচএসসি 26, ও বলে কামব্যাক পসিবল কিনা? তোর বয়স হয়েছে কত বেটা? মাত্র এই ছোট্ট পোলাপান, এরা আবার জিজ্ঞাসা করে কামব্যাক। এই আটকাচ্ছে না কি আবার একটু? কি একটা জ্বালা না, মাঝে মাঝে আটকায় যায় কেন? দেখলে তো ভাল লাগে না। ইন্টারনেটটা এমন প্যারাটা দিচ্ছে 2 দিন ধরে ভাই। এই ক্লাস কি আটকাচ্ছে সামহাউ? ভাই কালকে ইয়ার ফাইনালে বাংলা এক্সাম আসতাম না, বাট আপনার জন্য আসতেই হইলো। ভাই তোর এই কমেন্টগুলা যদি আমি স্ক্রিনশট মেরে জোড়া লাগাইতে পারতাম, এতদিনে মনে 100টা কমেন্ট হয়ে যেত যে তুই সেম কমেন্ট করতেছস। ঠিক আছে, আই লাইক ইট। গাইস দেখো এই পর্যন্ত বুঝছি সবাই? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? বুঝছি ভাইয়া, ঠিক আছে। চলো আরো দুইটা ম্যাথ করি, আরো দুইটা ম্যাথ করলেই মোটামুটি আজকের মতো কমপ্লিট হয়ে যায় আমাদের। আসো। ও মাই গড ভাইয়া, এটা কি ম্যাথ? এটা সহজ ম্যাথ। সহজ ম্যাথ, এটা আমরা অলরেডি করছি মানে হচ্ছে এই টপিক বা এই থিওরিটিক্যাল আলোচনা আমাদের শেষ। ম্যাথের মধ্যে জাস্ট ধুপধাপ ধুপধাপ করে বসানো। আসো কি বলছে দেখো, এগুলো ধুপধাপ সলভ করে যাবো, কারণ এগুলো থিওরি আসলে পড়ানো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে। বলছে যে 5 মিটার দৈর্ঘ্যের একটা সরল দোলক আছে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একটা ঊর্ধ্বমুখী লিফটের সাথে রাখা হয়েছে, তার পর্যায়কাল কত হবে? তার মানে তার কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। কোশ্চেনই দেওয়া আছে। সো কেস 1 এ আমাদেরকে বলছে একটা লিফটের মধ্যে সরল দোলকটা আছে। কোথায়? একটা লিফটে। এই হচ্ছে ছোট্ট একটা লিফটের ভিতরে আছে সরল দোলক। লিফটটা উপরের দিকে উঠতেছে কত ত্বরণে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। বলো তো এই যে আমাদের যে সরল দোলকটা, তার উপর ইফেক্টিভ গ্র্যাভিটি কত হবে? ইফেক্টিভ গ্র্যাভিটি হবে জি প্লাস এ। কত? জি প্লাস এ। তাহলে পর্যায়কাল কত হবে? পর্যায়কাল হবে 2 পাই রুট ওভার এল বাই জি ইফেক্টিভ। জাস্ট মান বসাবা। ভাইয়া কি কি মান বসাবো? 2 পাই মানে হচ্ছে 6.28 6.28 ইন্টু এল এর মান হচ্ছে 5, জি ইফেক্টিভের মান কত? জি প্লাস এ। কত? জি প্লাস এ। তার মানে 6.28 মাল্টিপ্লাইড বাই root over 5 divided by g plus a. g হচ্ছে 9.8, a হচ্ছে 5, তার মানে 14.8। ওকে, সো এখান থেকে আমাদের পর্যায়কাল বের হয়ে যাবে এত সেকেন্ড। সহজ, পারবা? ভেরি গুড। সেকেন্ড কোশ্চেনে কি বলছে? লিফট, বাট এবার উপরে উঠতেছে না, এবার কি করতেছে? এবার হচ্ছে নিচে নামতেছে। ভাই কি করতেছে? লিফট নিচে নামতেছে। কই লিফট ভাই? এই যে লিফট, ঠিক আছে। ও মাই গড, লিফট ওখানে গেল কেন? লিফট এখানে আছে কি আমাদের? এখানে আছে আমাদের সরল দোলক। এবার লিফট কি করতেছে? লিফট নিচে নামতেছে কত ত্বরণে ভাইয়া? এ ত্বরণে। তাহলে এবার বলো, এইবার আমাদের যে সরল দোলকটা আছে তার উপর ইফেক্টিভ গ্র্যাভিটি কত হবে? তার উপর ইফেক্টিভ গ্র্যাভিটি লেখো, এই বরাবর হচ্ছে জি ইফেক্টিভ। ইফেক্টিভ গ্র্যাভিটি হবে এবার জি মাইনাস এ। নিচে নামার সময় কত হয়? জি মাইনাস এ। এক্সপ্লেইন করা হয়েছিল। এবার সিউডো অ্যাক্সিলারেশন তৈরি হবে উল্টা দিকে, জি নিচের দিকে, সো আলটিমেটলি জি মাইনাস এ। ওকে, সো এখানে যদি আমরা পর্যায়কাল বের করি, টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি ইফেক্টিভ। বলো 2 পাই কত? 6.28, এল এর মান কত? 5, জি ইফেক্টিভের মান কত? 9.8 মাইনাস হচ্ছে 5, দ্যাট মিন্স 4.8। এখান থেকে ক্যালকুলেট করলে পর্যায়কাল বের হয়ে যাবে। সহজ। এটা হচ্ছে 2 নাম্বার ম্যাথ। ক্লিয়ার? এবার হচ্ছে 3 নাম্বার ম্যাথ। ভাইয়া 3 নাম্বার ম্যাথে কি বলছে? দেখো 3 নাম্বার ম্যাথে বলছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে আনুভূমিক রাস্তায় গতিশীল কোন একটা গাড়িতে রাখলে পর্যায়কাল কত হবে? পড়াইছি না বলো তো? এগুলো সব পড়ানো। এর চেয়ে কঠিন কেস আমাদের পড়ানো শেষ। এগুলো তো বাচ্চা পোলাপানের জিনিস। ধরো এখানে আছে এই, ঠিক আছে, গাড়ি, এই যে চাকা, এই যে চাকা। ওকে, গাড়ি চালাচ্ছ ধরো তুমি, আপাতত ধরে নিলাম তুমি চালাচ্ছ, মেরে টেরে দিও না। এখানে আছে হচ্ছে কি? এখানে আছে একটা সরল দোলক। আচ্ছা, গাড়ি গতিশীল কোন দিকে? সামনের দিকে। কোন দিকে? সামনের দিকে। কত ত্বরণে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। কিন্তু আনুভূমিক রাস্তা বলছে, আনত বলে না, আনত বললে আবার আরেক হিসাব হইতো, যে কেস 8 বা টাইপ 8 এ তোমাদেরকে শিখাইছিলাম। ওকে, সো এখানে দেখো সিউডো অ্যাক্সিলারেশন কোন দিকে তৈরি হবে? এই দিক বরাবর।
ওকে, গ্র্যাভিটি নিচের দিকে। তাহলে বলেন এটা যদি আমার সরল দোলকের বব হয়, লেটস সাপোজ ওর উপর ত্বরণ কয়টা? দুইটা, একটা এই দিক বরাবর এ, একটা এই দিক বরাবর জি। ইফেক্টিভ গ্র্যাভিটি হবে মাঝ বরাবর। কোন বরাবর? মাঝ বরাবর। নাও এইটা হবে হচ্ছে ইফেক্টিভ গ্র্যাভিটি। বলো মান কত হবে? এটা কি আসলে এ আর জি এর লব্ধি, তাই না? এ আর জি পরস্পর কত কোণে আছে? 90 ডিগ্রি কোণে। তার মানে ইফেক্টিভ গ্র্যাভিটি হবে √a² প্লাস g²। ক্লিয়ার? সেখান থেকে আমাদের পর্যায়কাল বের করা লাগবে। পর্যায়কাল কেমনে বের করবো? ফর্মুলার মধ্যে মান বসাই দিব। t is equals to 2π√L/g effective, that means 6.28 into 6.28 multiplied by L এর মান 5, g effective এর মান কত? √a² plus g² মানে হচ্ছে a² plus g² তার উপর পাওয়ার হাফ। ওকে, জাস্ট মান বসাও। তাহলে এখানে আসবে হচ্ছে 6.28 মাল্টিপ্লাইড বাই √5। এর মান কত? ত্বরণ হচ্ছে 5, তার উপর স্কোয়ার। জি এর মান 9.8, তার উপর স্কোয়ার, এখানে পাওয়ার হাফ। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে আমাদের পর্যায়কাল বের হয়ে যাবে। ও মাই গড, সহজ না একদম? বলো তো, একদম সহজ। পারবা এগুলো পরীক্ষায় আসলে? একবারে 3টা কেস দেখাই দিছি, আই গেস কারো কোনো কনফিউশন হওয়ার কথা না। এটা ছিল হচ্ছে আমাদের 6 নাম্বার ম্যাথ, এবং আজকের লাস্ট ম্যাথ সেটা হচ্ছে 7 নাম্বার ম্যাথ। দেখো কি বলছে। বলছে কোন স্থানে একটা সরল দোলকের L/t² এর মান পরীক্ষা করে পাওয়া গেল 0.25। ওই স্থানে জি এর মান নির্ণয় করো। ও মাই গড ভাই, এটা আবার কি কোয়েশ্চেন? দেখো, এটা অনেকটা গ্রাফের মতো, একটা সহজ প্রশ্ন। এগুলো হচ্ছে এমসিকিউতে বেশি আসে, বুঝছো? এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। তুমি সরল দোলকের পর্যায়কালের ফর্মুলা জানো? t is equals to 2π√L/g। তোমার দেওয়া আছে কিসের মান? L/t² এর মান। তাহলে একটা কাজ করো, দুই পাশে স্কোয়ার করো। তাহলে এখানে L আসবে, এখানে t² আসবে। এখানে হচ্ছে t², এখানে হচ্ছে 4π² ইন্টু L/g। আমার দেওয়া আছে L/t² এর মান। তাহলে একটা কাজ করি, t² কে এই পাশে নিয়ে আসি, বাকি সব কিছুকে এই পাশে নিয়ে যাই। অথবা আমার যেহেতু জি এর মান বের করা লাগবে, জি কে এই পাশে নিয়ে আসি, t² কে এই পাশে নিয়ে আসি। তাহলে জি হবে হচ্ছে 4π² ইন্টু L/t²। L/t² এর মান কত দেওয়া আছে? 0.25। বসাই দাও, কাজ শেষ। তাহলে 4π² ইন্টু 0.25, তার মানে 4π² ইন্টু 1/4 মানে হচ্ছে π² মানে 3.14² এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্সার অ্যান্ড সলভড। সহজ। কয়েক সেকেন্ড লাগবে ভাই এগুলো সলভ করতে। দেখেন বুঝছেন কিনা? বুঝলে আমাদের মোটামুটি কমপ্লিট। আরো কিছু ম্যাথ আছে, সেগুলো হচ্ছে সেকেন্ড দোলক পড়ার সময় আমরা করব, ঠিক আছে? সেকেন্ড দোলক নামে একটা টপিক আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। সেকেন্ড দোলক এবং দোলক ঘুরি। আজকের ক্লাসটা তো খুবই ছোট ছিল, নেক্সট ক্লাসটা হয়তো বা হালকা একটু বড় হবে, এবং সেখানে হচ্ছে আমরা সেকেন্ড দোলক আর দোলক ঘুরি সম্পর্কে একটু বিস্তারিত করব, এবং সেই টাইপের যত ম্যাথ আছে ওইটা ওই দিনই কমপ্লিট করে দিব। আর সোমবারের যে ক্লাসটা আছে, সোমবারের ক্লাস হচ্ছে আমরা আর দু একটা অ্যাডিশনাল টপিক পড়বো। লাইক হচ্ছে ধরো এই সরল দোলককে যদি তুমি পানির ভিতরে নিয়ে যাও, পানির ভিতরে তোমার সিম্পল হারমোনিক মোশনটা কিরকম হবে না হবে সেটা নিয়ে পড়াশোনা করা লাগবে। লাইক একটা বস্তুকে তুমি তো পানির ভিতরে নিয়ে এমনি করে দুলাইতে পারো, তাই না? সেখানে সিম্পল হারমোনিক মোশনে পর্যায়কালে কিছুটা পরিবর্তন আসবে, সেটা আমরা দেখবো, সেটা আমরা সোমবারের ক্লাসে দেখবো, ঠিক আছে? দেখেন, বুঝে থাকলে আসলে আমাদের কমপ্লিট হয়ে গেছে। যদি আপনারা বুঝে থাকেন আমাদের কমপ্লিট। বুঝছি ভাইয়া, ওকে ঠিক আছে। তাহলে আজকের মতো ক্লাস মোটামুটি কমপ্লিট। আমি এখনো দেখতেছি দুই একটা জায়গায় হচ্ছে হালকা একটু বেজে বেজে যাচ্ছে। কেন যে বেজে যাচ্ছে আসলে আই এম নট শিওর। ইন্টারনেটের জন্য একটা রিজন হইতে পারে, ইট ক্যান বি এ বিগ রিজন, ইন্টারনেট কানেকশন। বাট ইয়া ঠিকঠাক আছে আই গেস। এমনিতে আই গেস তোমরা বুঝতে পারছো। কারো কোথাও যদি কনফিউশন হয় আমাকে জানায়ও, বলে দিবনি। আজকের ক্লাসটা এত ছোট? হ্যাঁ, আজকের ক্লাস অনেক ছোট, একদম ছোট। দেখো ম্যাথ তো হয়ে গেল। ম্যাথ সলভ করতে আসলে এরকম 20টা ম্যাথ যদি ক্লাসে থাকে তখন হচ্ছে সেই ক্লাসে মজা। 7টা ম্যাথ করা তো আসলে বাচ্চা পোলাপানের কাজ। যাই হোক গাইজ, আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই। আমরা কিন্তু পরের ক্লাসটা হালকা একটু বড় করবো। আজকের ক্লাসটা ছোট ছিল, তার জন্য কিন্তু পরের ক্লাসটা আবার ছোট করা যাবে না, ঠিক আছে? পরের ক্লাসে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করা লাগবে। আমরা সেকেন্ড ব্লক পড়বো, এটাই চ্যাপ্টারের লাস্ট টপিক। এই চ্যাপ্টারে আর কোনো টপিক নাই। সো নেক্সট ক্লাসেই হচ্ছে মোটামুটি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এবং তারপরেও একটা ক্লাস আমি নিব বলছিলাম অ্যাডমিশনের জন্য, সেটা আমি অবশ্যই নিব।
ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকেন, ঠিকঠাক পড়াশোনা করতে থাকেন এবং বাসায় ম্যাথ প্র্যাকটিস করতে থাকেন। অনেক কিছুই করানো হয়েছে, এগুলো কিন্তু বাসায় ঠিকঠাক কইরো, নাইলে কিন্তু এইচএসসি পরীক্ষায় প্যারা খেয়ে যাবা, কলেজ পরীক্ষাতেও প্যারা খেয়ে যাবা। ঠিকঠাক পড়লে আর কোনো প্যারাই থাকবে না। সি ইউ পিপল ইন দ্য নেক্সট ক্লাস। কালকে আবার সেকেন্ড পেপার ব্যাচের ক্লাস আছে, সেখানে তো দেখা হচ্ছে। আজকের মতো বিদায়, টাটা।